এফডিতে টাকা রাখা উচিত না উচিত? পাপ ওটা। তুমি এফডিতে টাকা রেখে 4% কামাচ্ছ, ব্যাংক কিন্তু তোমার 4% লোন দিচ্ছে না। আমরা তো শুনি যে স্টক মার্কেট মানে জুয়া, মানে নামটা খারাপ কিভাবে হয়েছে স্টক মার্কেটে। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? তুমি একটা শেয়ার কেনার আগে কি কি দেখো? যদি 100 টাকা থাকে কোথায় কোথায় কত কত টাকা ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ডে কত, শেয়ার মার্কেটে কত। যারা ধরো চাকরি করে তারা এসআইপি করবে, তার মাইনে ধরো 10,000 টাকা। 1000 টাকা লাগুক, 500 টাকা লাগুক, স্টার্ট করুক, পাওয়ার অফ কম্পাউন্ডিং বাকিটা বুঝে নেবে। কোনো একটা শেয়ারে এন্ট্রি কখন করব, এক্সিট কখন করব। গ্রিন এনার্জি সেক্টর বলছে ইটস ভেরি প্রমিসিং। ডু ইউ থিঙ্ক ইটস আ ভেরি প্রমিসিং সেক্টর? ওয়ারি রিনিউয়েবল বলে একটা কোম্পানি, যেটা হয়তো 5-6 বছরে এটা 1000 গুণ বেড়েছে, সবচেয়ে বেশি। আগামী দিনে এআই সেক্টরকে তুমি কতটা প্রমিসিং হিসেবে দেখছো? প্রবলেম কি হয়, যখন কোনো কিছু খুব ফ্রেশ থাকে, মার্কেট শেয়ার দখল করার জন্য পুরো পৃথিবী লেগে পড়ে। হোয়াট ইজ ভ্যালু ইনভেস্টিং, হোয়াট ইজ গ্রোথ ইনভেস্টিং। একটু সিনিয়র মানুষজন যাদের নিজেদের পুঁজিটাকে আগে প্রোটেক্ট করতে হবে, তারা কোন সব সময় ভ্যালু ইনভেস্টিং স্টক মার্কেটে এজ প্লেজ আ হিউজ রোল। যারা 4-5 বছরের উপরে লং টার্ম ইনভেস্টিং করে, মেজরিটি জেতে। আইশার মোটরের প্যাটার্নে ছিল যে 8 মাস পরে দিচ্ছে, কিন্তু তোমাকে টাকাটা এখনই নিয়ে নিচ্ছে। তো যে কোম্পানিতে তুমি অ্যাডভান্স প্যাটার্নটা দেখতে পাচ্ছ, প্রবাবলি হি ইজ ডুইং সামথিং ব্রিলিয়েন্ট। তুমি ইকুইটিকে কোন জায়গায় রাখো? যারা সবে স্টার্ট করছে, 16, 18, 20, 22, 25 বছর, তাদের ইকুইটিতে ইনভেস্ট করা ইজ আ মাস্ট। আমাদের এখানকার ধরো লিডিং যে আইটি কোম্পানি, তাদের ফিউচার তুমি কিরকম দেখছো শেয়ারস এর পার্সপেক্টিভে? ফিউচারই নেই কোনো। যাক, আমি ছোট্টভাবে বলি, মাঝখানে খুব সবাই ইনভেস্ট করছিল ব্যাটারি কোম্পানিজে। যখন কোনো কোম্পানির পাবলিক শেয়ার হোল্ডার প্রচন্ডভাবে বেড়ে যায়, মানে ওটার খেলা শেষ। মানে আর কোন কোন সেক্টর ইউ থিংক ইজ গোইং টু? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। এর আগে দুটো এপিসোড অন ইনভেস্টমেন্ট খুব ভালো ওয়ার্ক করেছে এবং আপনারা প্রচুর মেসেজ করেছেন, কমেন্ট করেছেন এবং বলেছেন যে আরও ডিটেলড এই বিষয়টা নিয়ে একটা এপিসোড করার জন্য। যারা বলেছিলেন তাদের নির্দেশ মেনে আজকের এপিসোডের অবতারণা। এপিসোড আজকে বিনিয়োগ নিয়ে, শেয়ার মার্কেটে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত বিষয় নিয়েই কথাবার্তা নিয়ে। তবে এপিসোডে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নিয়মিত আমাদের এপিসোড দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইবটা করুন। দেখা যাচ্ছে প্রচুর লোক দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন খুব কম হচ্ছে। তার কারণ বেশিরভাগ মানুষ দেখছেন, কমেন্ট করছেন, এনগেজ হয়তো করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যত বেশি সংখ্যক মানুষ সাবস্ক্রাইব করবেন, তত বেটার মানুষজনদের আমরা নিয়ে আসতে পারবো। তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আর আজকে আমার সঙ্গে একজন ইয়াং ইনভেস্টার, অন্ত্রপ্রেনিয়র আমার সঙ্গে এসে যোগদান করেছে, যাকে দেখে আমি মুগ্ধ হয়েছি এবং ওর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং কীভাবে ও ইনভেস্ট করে সেটা জানার জন্যেই, ওর সিক্রেট সস জানার জন্যই আজকের এপিসোড। আমার আজকের অতিথি অরুণ। অরুণ, ওয়েলকাম টু দ্য শো। আচ্ছা, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। মোস্ট ওয়েলকাম। বুকে ওর নিজের ব্র্যান্ডের নামটাও নিয়ে এসছে। অরুণের একটা খুব সাকসেসফুল ব্র্যান্ড আছে যেটার নাম চায়গ্রাম। আচ্ছা, আমরা আজকে চায়গ্রাম নিয়ে কিন্তু কথা বলবো না। আমরা আজকে মূলত কথা বলবো শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট, এবং আমার দর্শকদের জন্য ব্যাপারটা যাতে খুব ইন্টারেস্টিংও হয়, অ্যাট দ্য সেম টাইম এডুকেটিভও হয়। তাহলে লেটস স্টার্ট উইথ কীভাবে শেয়ার মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। আধার কার্ড থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, আধ ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে। অনেক অনলাইন ডিসকাউন্ট ব্রোকার আছে আজকালকার দিনে একদম সেফ হয়ে গেছে। সেবি অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। তোমার টাকা নিয়ে পালানোর কোনো চান্স নেই, যেটা 20-25 বছর আগেও হতো। তো ইটস আ ভেরি সেফ এনভায়রনমেন্ট নাও। কারোর যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, কারোর কাছে যদি প্যান কার্ড থাকে, কারোর কাছে যদি আধার কার্ড থাকে, কারোর কাছে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আধ ঘন্টা ইওর অ্যাকাউন্ট উইল বি ওপেন্ড। ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা বেসিক্যালি শেয়ারের ঝুড়ি। ডিম্যাট মানে যারা জানে না, যারা স্টার্ট করছে, অনেকেই তো স্টার্ট করছে, আগ্রহ আছে, নলেজটা নেই আমাদের, তাদেরকে ভয় পাওয়ালে চলবে না, রাইট? বেসিক্সটা বোঝাতে হবে। ডিম্যাট হচ্ছে শেয়ার রাখার ঝুড়ি। আচ্ছা, ডিম্যাট হচ্ছে শেয়ার রাখার ঝুড়ি, যার মধ্যে সমস্ত শেয়ারগুলো থাকে। এবার শেয়ার মার্কেটে দুটো জিনিস খুব বেশি করে শোনা যায়। ওয়ান ইজ কল্ড ট্রেডিং, অ্যানাদার ইজ কল্ড ইনভেস্টিং। কোনটা কি? ট্রেডিং কাকে বলে, এটা দিয়ে শুরু করি। ট্রেডিং মানে হচ্ছে জুয়া, আমার কাছে অন্তত। মানে আমরা তো শুনি যে স্টক মার্কেট মানে জুয়া, মানে নামটা খারাপ কিভাবে হয়েছে স্টক মার্কেটে। মনে করো তোমার মানে মাকসাদ বা তোমার ইচ্ছা হচ্ছে যে আমি শর্টকাটে বড়লোক হব, যেটা ইজ বিট টাফ, রাইট? তো
ব্রোকার, এবার দেখো মনে করো যে তুমি একটা ব্রোকারের কাছে তো অ্যাকাউন্ট খুলেই ছিলে, তো তোমার হবে যে ধুর, যেমন আমাদের ওই হেরাফেরিতে শুনেছিলাম 21 দিন में पैसा डबल। তো যারা ট্রেডিং মানে যারা জুয়া খেলতে আসে তাদের কাজ হয় সকাল 9:15 আমাদের স্টক মার্কেট খোলে, 9:15 খুলে কিনে বা বেচে 3:30-এর মধ্যে, 3:30-তে আমাদের মার্কেট বন্ধ হয়, 3:30-এর মধ্যে তাদের পজিশনটা যাতে সে স্কোয়ার অফ করতে পারে, এটাই হচ্ছে ট্রেড। আচ্ছা, মানে এটা তো অনেকে ইন্টারডে ট্রেডিং বলছো তুমি। ইন্ট্রাডে ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং, বেসিক্যালি 95% মানে জেরোডার একখানা সমীক্ষা আছে, জেরোডা হচ্ছে আমাদের দেশের বৃহত্তম ব্রোকার, রাইট? অ্যান্ড ওদের একখানা সমীক্ষা আছে, এটা আমার তত্ত্ব না, এটা ওদের, যে লাস্ট 3, 5, 8 বছরে যারা ট্রেডিং করেছে তাদের মধ্যে 95% পয়সা চলে গেছে, আর কিছু শতাংশ তারা মানে মিউচুয়াল ফান্ড বা এফডি কেও বিট করতে পারেনি। তো আমার সামনে যদি ডেটা বা ফ্যাক্টস থাকে, তারপরে আমি কিভাবে ট্রেড করতে পারি? মানে অ্যাকচুয়ালি জেরোদার যে এই অ্যাপটা, সেটাতে বোধহয় এখন একটা ডিসক্লেমারের মতো ফুটেও ওঠে যে এই পরিমাণ মানুষ কিন্তু ট্রেডিং করতে ওটা এসে আমাদের টাকা ম্যান্ডেটারি করে দিয়েছে, ওটা সব ব্রোকারেই তুমি পাবে। মানে বলতে বাধ্য যে এত মানুষ টাকা লুজ করেন, ফলে নিজের ডিসক্রিপশন ডিউ ডিলিজেন্সে ইনভেস্ট করুন। সিগারেটের প্যাকেট দেখেছি লেখা থাকে। হ্যাঁ, কি ব্যাপার? রাইট, মানে যেরকম যাদের সিগারেট খাওয়ার তারা খায়, তেমনই যাদের মানে ইনভেস্ট করার তারা ইনভেস্ট করে। এন্ড হোয়াট ইজ ইনভেস্টমেন্ট দেন? ইনভেস্টমেন্ট মনে করো, আগেন আমি ভয় পাওয়াতে চাই না, বেসিক্স, রাইট? কারণ আমার ক্লাস 8 থেকে 20 বছর হয়ে গেছে আমার মার্কেটে, তো মানে ওই পর্যায়ে গিয়ে মানে বোঝানোটা। ইনভেস্টমেন্ট মনে করো আমরা ব্যাংকে পয়সা রাখি, আমরা সোনাতে ইনভেস্ট করি। এইবার মনে করো যে আমাদের স্টক মার্কেটে 6,000 কোম্পানি আছে, এইবার 6,000 কোম্পানির তাদের মানে মনে করো যেমন কেউ যদি পাতি ব্যবসায়ী হয়, তার যেমন সেলস বাড়লে, প্রফিট বাড়লে তাদের মানে ব্যবসাটা ভালো হচ্ছে। এইবার লোকেরা মানে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে একটা কোম্পানিতে একটা ইনভেস্টরের অংশীদারিত্ব। তুমি অ্যাজ অ্যান ইনভেস্টর, তুমি যদি রিলায়েন্সের একটা শেয়ারও কেনো, তুমি কিন্তু রিলায়েন্সের মালিকও, রাইট? ইনভেস্টিং মানে অংশীদারিত্ব। এবার তুমি 1 বছরের জন্য ইনভেস্ট করো, 6 মাসের জন্য করো, 2 বছরের জন্য করো, 5 বছরের জন্য করো, এইখানে দেখা গেছে যে ট্রেডিং এর যে ওই স্ট্যাটসটা তার উল্টো, মানে যারা ইনভেস্টিং করে বা যারা 4-5 বছরের উপরে লং টার্ম ইনভেস্টিং করে, মেজরিটি জেতে বা হারে না। আচ্ছা, মেজরিটি জেতে বা হারে না, রাইট, মানে পয়সা যায় না। হ্যাঁ, তো আমি অবভিয়াসলি ইনভেস্টিংই করব। তো এই ইনভেস্টমেন্ট যে করব, ইনভেস্টমেন্ট করা প্রথমত তুমি একটা টাইম লাইন বলছো। হ্যাঁ, সাধারণত এটা সবাই বলে যে লং টার্মে গেলে প্রফিটটা এক্সপোনেনশিয়ালি গ্রো করে, কিন্তু শর্ট টার্মে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে প্রফিট অনেক সময় পাওয়া যায় না, মানে 6 মাসে অনেক সময় পাওয়া ডিফিকাল্ট হয়ে যায় কম্পেয়ার টু 5 ইয়ার অর 10 ইয়ার টাইম লাইন। তো যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে কি তাকে মিনিমাম মোটামুটি কতটা সময় রাখবো এটা ধরে চলা উচিত? দেখো এইভাবে না, মানে ততটা সময় রাখা উচিত যতটা সময় কোম্পানির গ্রোথ আছে। মনে করো আমাদের ফিক্সড ডিপোজিটের রেট 4%, রাইট? আমি তোমাকে একদম ইজি ভাবে বোঝাচ্ছি। ফিক্সড ডিপোজিটের রেট 4%, সোনা লাস্ট 20 বছরে 13% হারে বেড়েছে, আমাদের সেন্সেক্স নিফটিও মোটামুটি 13% হারে বেড়েছে, এফডি কে তাহলে বিট করেছে আরামসে। মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন, রাইট? আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বেসিকেই গলদ। আমরা আমাদের খরচা প্রতি বছর 10 টাকা বাড়ে, আর আমরা ব্যাংকে রেখে 4 টাকা কামাই, তো আমাদের 6 টাকা এমনি লস হচ্ছে, রাইট? তো অ্যাটলিস্ট আমরা যদি সোনাতে বা স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলাম লাস্ট 10-20 বছর, আমরা ইনফ্লেশনকে বিট করেছি, আমরা এফডি রিটার্নকে বিট করেছি, রাইট? তো এইবার মনে করো আমি যেটা বলতে চাইছি যে XYZ কোম্পানি কিনলাম, তার সেলস 20% করে বাড়ছে প্রতি বছর, তার প্রফিটও 20% করে বাড়ছে প্রতি বছর। এইবার যদি মনে করো মানে রুল অফ যেটা 72, মানে তোমার যা রিটার্ন এক্সপেকটেশন সেটা যদি তুমি 72কে দিয়ে ডিভাইড করো, রাইট, তোমার টাকা অত বছরে ডবল হবে। তো যদি মনে করো 20% কোনো কোম্পানির গ্রোথ হয় প্রফিট, তাহলে তোমার পয়সা 4 বছরে ডবল হচ্ছে। এইভাবে হয় যে 20% করে একটা কোম্পানি গ্রোথ দিচ্ছে, আগামী 4 বছর হয়তো কোম্পানির প্রফিট 20% হিসাবে বাড়বে, তাহলে স্টক প্রাইসও ওই হিসাব মতন 4 বছরে ডবল হবে। 4 বছরে ডবল হবে, ওকে ওকে। তো এক্ষেত্রে মানে চুজ কি করে করবো, মানে পিএসইউতে ইনভেস্ট করবো না প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করবো? আমার বেসিকেই বলি, হ্যাঁ বলো।
আমার অনেক মানে বন্ধুদের বাবা, ইনফ্যাক্ট আমার বাবা, আমার দাদু, মানে আমরা সরকারি কর্মচারী ছিলেন। আর আমার নচিকেতার ওই সরকারি কর্মচারী গানটা ফেভারিট, রাইট? তো মানে মিলজুল পেয়েছিলাম আর কি। মানে আমার ছোটবেলা থেকেই ব্যবসার ওপর একটা বহুত ইন্টারেস্ট ছিল। তো মানে যার যে সরকারি কর্মচারীদের আমি চিনতাম বা চিনি, তাদেরকে কাজ ছাড়া আমি সবকিছু করতে দেখেছি। তো যেহেতু মনে করো জব সিকিউরিটি আছে, প্রোডাক্টিভিটি কমে যায়। প্রাইভেটে তোমাকে এক্ষুনি হয়তো লাথি মেরে তাড়িয়ে দিতে পারে, কিন্তু গভর্নমেন্টে দ্যাট ইজ নট পসিবল, রাইট? ইউ হ্যাভ জব সিকিউরিটি। যেখানে ভয় সেখানে প্রোডাক্টিভিটি। এইবার এটা আমি রেজোনেট করাচ্ছি কোম্পানির দিয়ে। দুটো ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক যেটা রান বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্য লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক ইজ এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক লাস্ট 20 বছরে 40 গুণ হয়েছে। 1 টাকা যদি এইচডিএফসি ব্যাংকে তুমি 20 বছর আগে রাখতে, আজকে সেটার ভ্যালু 40। ডিভিডেন্ড আমি ছেড়ে দিলাম, সেখানে স্টেট ব্যাংক 12 গুণা হয়েছে। এইখানেই বুঝে নাও যে তুমি কোনটা কেনা উচিত। বাট अगेन স্টক মার্কেটে এভরিথিং হ্যাজ আ প্রাইস। স্টেট ব্যাংকও ডেফিনেটলি ভালো, বাট সবকিছু প্রাইসের উপর নির্ভর করে। ওকে, মানে তাহলে কি এক্ষেত্রে এই যে যেটা তুমি বললে যে এইচডিএফসি মানে 40 টাইমস বেরিয়েছে, মানে 40x হয়েছে, সেখানে স্টেট ব্যাংক 12x হয়েছে। তার মানে একজন মানুষ, তাকে তো দুটো জিনিস এক্ষেত্রে মনে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ওয়ান ইজ কমন সেন্স, অ্যানাদার ইজ অবজারভেশন। সবচেয়ে বেশি মানে হাউ ইম্পর্টেন্ট, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের স্টক মার্কেটের ক্ষেত্রে অবজারভেশন এবং কমন সেন্স থাকা। দেখো, মনে করো আমি বেসিকই আসছি, বারবার বলতে চাইছি, কারণ মানে মনে করো টু মাচ নলেজের কনজামশন অলরেডি হয়ে গেছে, রাইট? 20 বছর ধরে একই ডে ইন অ্যান্ড ডে আউট। স্টক মার্কেট আমার জন্য সবসময় এন্টারটেনমেন্টই রয়েছে, মানে ভেতর থেকে টেনেছে আমাকে। জিনিসটা শেখার মতো। 6000 কোম্পানি আছে আমাদের। ইন্ডিয়ান স্টক মার্কেটের মার্কেট ক্যাপ হবে $5 ট্রিলিয়ন। মানে অতটা, মানে মনে করো সব 6000 কোম্পানিকে যদি আমি মাল্টিপ্লাই করি উইথ দ্য প্রাইস, আমি অত টাকা পাবো। আমাদের মিউচুয়াল ফান্ড মনে করো তাদের AUM হচ্ছে প্রায় 75 লাখ কোটি টাকা। মানে একটা ফিয়ার্স ফিগার, রাইট? সেই সাবজেক্টটাকে আমি যত জানবো তত তো বাড়বে। তো তাই জন্য জিনিসটাকে ভালো করে বোঝা উচিত বা শেখা উচিত। মনে করো যে আমরা লোন নিয়ে সবকিছু করি। আমরা বাজাজ ফাইন্যান্সের লোনে তো মনে হয় সবাই জর্জরিত পাগল, রাইট? তো বাজাজ ফাইন্যান্স, মনে করো আমি একটা স্টুডেন্ট, আমি সবে হয়তো পাস করে চাকরিতে জয়েন করেছি। সেখানে ইনভেস্টিং আমি না করে আমি বাজাজ ফাইন্যান্স থেকে একটা লোন নিয়ে নিলাম, আরেকটা এক্সট্রা ফ্ল্যাট নিয়ে নিলাম, এখানে তো বুলেট নিয়ে নিলাম, রাইট? বুলেট যেই শোরুম থেকে বেরোচ্ছে, বুলেটের ভ্যালু অর্ধেক হয়ে যাচ্ছে। কে গেন করছে? বাজাজ ফাইন্যান্স। তো 20 বছর আগে বাজাজ ফাইন্যান্সে কেউ যদি ইনভেস্ট করে থাকে, সেটা 800 গুণ বেড়েছে। আর কেউ যদি এই 20 বছর আগে বাজাজ ফাইন্যান্সের লোন নিয়ে কিছু কিনে থাকে, তার ভ্যালু তো 0। তো এই ছোট্ট জিনিসটা আমাদের বুঝতে পারি না, বা সামাও প্রচুর টাইম লাগে। দিস ইজ কমন সেন্স, যে আমি ভাই গাড়িটা না কিনে বা ফ্রিজটা না কিনে বা ফ্ল্যাটটা না কিনে আমি লোন প্রোভাইডারের শেয়ার কেন কিনবো না? আচ্ছা, তো দিস ইজ কমন সেন্স। মনে করো আমি এই আসছিলাম, আমি আর আমার একটা ভাই, দেখলাম গাদা গাদা ট্রাভেলারের গাড়ি চলছে। ট্রাভেলার মানে আমাদের হয় না ছোট ছোট টেম্পোগুলো। তো ট্রাভেলারের এত আমরা দেখতে পাচ্ছি। ফোর্স মোটরস হচ্ছে কোম্পানিটার নাম, লাস্ট 6 মাসে 3 গুণ বেড়েছে। 6 মাসে 3 গুণ বেড়েছে? ইটস আ ব্রিলিয়েন্ট কোম্পানি। তারপরে মনে করো আমাদের বাড়িতে যে বাথরুম অ্যাক্সেসরিজ, ডিএ বাড়লো সরকারি কর্মচারীদের, হ্যান বাড়লো ত্যান বাড়লো। কী করবে? সবচেয়ে প্রথমে একটা ঘর কিনে নেবে, একটা ঘর বানাবে। ঘরে কি কি লাগবে? হ্যাভেলসের লাইটিং, সেরার বাথরুম অ্যাক্সেসরিজ। তো আমি ওই ডিএটা দিয়ে আমি কেন বাথরুমে ওই সব নতুন করার দরকার কি আছে? আমি আমার সেরার শেয়ার কিনবো। মনে করো আমার 8-10 বছর আগেকারই কথা, আমাদের বন্ধুদের মধ্যে বিশাল ফ্যাসিনেশন ছিল বুলেটের বাইককে। তো এবার আমার যেটা হয়, আমি একটু অন্য ধরনের, তো আমি বুলেট কেনার বদলে আমি বুলেটের শোরুমে চলে গেছিলাম। আমি বলছি, দাদা বুলেট আমার বন্ধুরা তো কিনছে, কেমন ডিম্যান্ড? বলছে, তুমি আজকে পয়সা দিলে 8 মাস পরে বুলেটটা পাবে। এতটা ডিম্যান্ড, আমি বুলেট কেন কিনবো? আমি আইসার মোটরের শেয়ার কেন কিনবো না যে বুলেট বানায়? তো আইসা মোটরের শেয়ারে ধরি না তুমি চড়তে পারবে, বুলেটটা তো তুমি চড়বে। চড়ছি, বাট আমি তো তারপরে ব্যাংকের জন্য কাজ করছি, নিজের জন্য কাজ করছি। তুমি যখন ব্যাংক থেকে লোন নাও, তুমি ব্যাংকের হয়েও কাজ করছো, তুমি যে কর্পোরেশনে কাজ করো তার জন্য কাজ করছো। হ্যাঁ, তুমি কাজ করবে ফর লাইফ। 30 বছরের লোন, 40 বছরের লোন, রাইট? আর তুমি যদি মারাও যাও, তোমার যে কোলাটারাল বা মর্টগেজটা আছে সেটা ওরা নিয়ে নেবে। সেফটিও কিছু নেই। এত টেনশন লাইফের কিসের দরকার? তো মানে
আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আই এম ফরচুনেট টু ইউ যে তুমি আমাকে তোমার মিডিয়ামে একখানা অপরচুনিটি দিয়েছো বলার, নাহলে এগুলো বলবো কাকে আমি? And হয়তো এইসব বলার পরে আমি তো বা তুমি ট্রলই হব, বাট দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ব্লাডি কমন সেন্স। এই যে ইনভেস্টমেন্টটা করব, ইনভেস্টমেন্টটা ধরো স্টক মার্কেটে ডিম্যাট টিম্যাট খোলা টোলা হয়ে গেছে, আমি বেশ অবজার্ভও করছি। এইবার কোথায় ইনভেস্ট করব? ইকুইটি, কমোডিটি, মিউচুয়াল ফান্ড, কোনটায় ইনভেস্ট করব? কেউ যদি টাইম না দিতে পারে, মিউচুয়াল ফান্ড ইজ ভেরি গুড। মিউচুয়াল ফান্ড 12 থেকে 13% দিয়ে দেবে। আমাদের মিউচুয়াল ফান্ডের আমি যদি নামও বলি, আগেন ডিসক্লোজার, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি না। এবং আমরাও বলছি যে মিউচুয়াল ফান্ডের নামটা আমরা এক্সাম্পল হিসেবে বলছি। আপনারা যদি কেউ কোনোভাবে ইনভেস্ট করেন তাহলে ডিউ ডিলিজেন্স নিজেরা বুঝে শুনে জেনে বুঝে নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন। আমরা কোনো রকম লিডও দিচ্ছি না, কিছু পুশও করছি না, কোনো বেচার দায়িত্বও আমরা নিই, প্লিজ। পারফেক্ট, একদম। তো মিউচুয়াল ফান্ডে আমি অ্যাজ আ ডিসক্লোজার ইনভেস্ট করি না, কারণ আমার মনে হয় যে আমার যে নলেজটা হয়েছে আমি নিজের টেক কেয়ার করে নিতে পারবো। কারোর যদি ইচ্ছা থাকে স্টক মার্কেটে ইনভেস্ট করার, সামহাউ তার হয়তো টাইমটা সে পাচ্ছে না, তখন আমার মনে হয় তার মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত। কিভাবে চুজ করবে? ব্যাকগ্রাউন্ড দেখে, মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড দেখে, যে লাস্ট 10, যেমন আমরা মনে করো কেউ যদি ক্রিকেট খেলে আমরা অ্যাভারেজ দেখি, স্ট্রাইক রেট দেখি, রাইট? তো অমনি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের লাস্ট 10, 15, 20 বছরের ট্র্যাক রেকর্ড আছে, যে এ 12% CAGR-এ গ্রোথ করছে, মানে কম্পাউন্ডিং রিটার্ন দিয়েছে, এ 15%-এ দিয়েছে। ওগুলোই 4-5খানা চুজ করে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানিয়ে 4-5টা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাক বা এসআইপি করুক প্রতি মাসে মাসে। এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস বলে। প্রথমত হচ্ছে হোয়াট ইজ এ ডাইভার্সিফাইড পোর্টফোলিও কাকে বলে? মনে করো দেখো, একটা মিউচুয়াল ফান্ড খারাপ করতেই পারে, 5টা হয়তো খারাপ করবে না সবকটা, 5টার মধ্যে হয়তো 3টে চললো, একটা খারাপ করলো, একটা অ্যাভারেজ। দ্যাট ইজ আ ডাইভার্সিফিকেশন, দ্যাট ইজ আ ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড। মানে এটা কি 5টা আলাদা আলাদা সেক্টরে ইনভেস্ট করতে বলছো তুমি? মানে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডের, মানে সে যেহেতু আমি তাকে মানে অ্যাজিউম করে নিচ্ছি যে ওই ইনভেস্টারটা অতটাও বোঝে না সেক্টর অ্যান্ড অল, সে হয়তো সেক্টর অ্যাগনস্টিক, মানে তার জন্য সেক্টর ম্যাটার করে না। তো তাই সে 5খানা মিউচুয়াল ফান্ডে যদি চুজ করে থাকে, প্রতিটা মিউচুয়াল ফান্ডের স্ট্র্যাটেজি আলাদা হয়। সেই মিউচুয়াল ফান্ড 5খানা চুজ করলো, যে ফর এক্সাম্পল মনে করো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড বা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বা পারাগ পারেখের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, আমাদের এখানে আমার মনে হয় তুমি আর আমি, আমরা অ্যামাজন ইউজ করি, আমরা মেটা মানে ফেসবুক ইউজ করি, আমরা এই টুইটার ইউজ করি, এই সব কটা শেয়ার এনার আছে, মানে এই মিউচুয়াল ফান্ডটার আছে পারাগ পারেখ। বাইরের এক্সপোজারও দিয়ে দেয় পারাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। আচ্ছা, তো তুমি এনার থ্রু দিয়ে তুমি যদি এই সব কোম্পানিতে বুলিশ হও, আগেন ফেসবুক আমি কেন ইউজ করবো? ফেসবুকের শেয়ার কেন আমার কাছে থাকবে না? আমি পারাগ পারেখের মিউচুয়াল ফান্ড কিনবো। সব কিছুর সৌরভ ওয়ে আছে, কমন সেন্স অ্যান্ড অবজারভেশন। কমন। তো তাহলে তুমি ইকুইটিকে কোন জায়গায় রাখছো? মানে যাদের মনে করো যারা ইয়াং, যারা সবে স্টার্ট করছে, 16, 18, 20, 22, 25 বছর, তাদের ইকুইটিতে ইনভেস্ট করা ইজ আ মাস্ট। সেখানে আমার মনে হয় কেউ যদি ভালো করে শিখে করে, তার বছরে 20-25% রিটার্ন আসতে বাধ্য। 25% মানে তোমার বছরে, মানে 3 বছরে তোমার টাকা ডবল, 10 বছরে তোমার টাকা 10 গুণ। মাই গড। অ্যান্ড ট্যাক্স ইজ দ্য লিস্ট লং টার্ম ইনভেস্টিংয়ে 12.5% আজকের দিন। 12.5%, হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্টে প্রথম 1 লাখ টাকা ছাড়। হ্যাঁ, এবার তাহলে ধরো কেউ ইকুইটিতে ইনভেস্ট করছে, তুমি বলছো প্রথমে তাকে শিখতে হবে। হ্যাঁ, তাকে শিখতে হবে, মানে কোন কোন জিনিসগুলোতে তাকে নজর দিতে হবে? এইবার তা বলার আগে মানে আমি আগে ভয় পাবো না, মানে এমন না যে মনে করো এইখানে যে ব্রিলিয়ান্ট সেই ভালো করবে। ব্যালেন্স শিট কারা বানায়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। যদি তারা সবকিছু জানতো, দে উড হ্যাভ বিন দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ব্যাপারটা নয়, রাইট? ইনফ্যাক্ট মানে স্টক মার্কেটে আমাদের যে ফেমাস সায়েন্টিস্ট, রাইট, আমি তোমাকে বলেও ছিলাম, মনে করো আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, এরা দুজনেই কিন্তু ঝাড় গিয়েছে স্টক মার্কেটে। কোথায়? মানে অ্যালবার্ট আইনস্টাইন নিজের মানে মনে করো নোবেলের টাকা, নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে 1901 থেকে। 1921 জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, রাইট? উনি 1929-এর ক্র্যাশে হি লস্ট মোস্ট অফ দ্য মানি। আমি যদি আরো পিছিয়ে আসছি 300 বছর, 1700 সালের আমাদের মনে করো আইজ্যাক নিউটন, তিনিও ঝাড় খেয়েছিলেন। মানে এই ধরনের আইকিউ, এই ধরনের ব্রেন, মানে উনি সাউথ সি বাবেলে ঝাড় খাওয়ার পরে মানে ওনার কথা ছিল যে আই ক্যান ক্যালকুলেট দি মোশন অফ হেভেনলি বডিজ বাট নট দি ম্যাডনেস অফ পিপল।
তো এর মানে এই না যে যত বেশি ব্রিলিয়ান্ট হবে ইভেন আর সায়েন্টিস্ট রাইট বা যে কেউ সে হয়তো পয়সা তোমার থেকে কামিয়ে নেবে। ইটস অল অ্যাবাউট কমন সেন্স, অবজারভেশন অ্যান্ড অলসো টেম্পারমেন্ট। আচ্ছা, এটা এক্সপ্লেন। এবার টেম্পারমেন্ট মনে করো হিউম্যান ইমোশন হতে পারে, যে আমি একটা শেয়ার কিনেছি, আমি ঘুমাতেই পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছে কি হবে না হবে, হ্যান হবে, ত্যান হবে, কালকে হয়তো বেঁচে দিলাম, বাট আমি হয়তো ঠিক করেছিলাম যে আমি 2 বছর স্টকটা অন করবো, দ্যাট ইজ মাই ফল্ট। আমি ঝাড় খেলাম, মার্কেট আছে বেচারা নিরীহ প্রাণী, তাকে ব্লেম করে দিলাম, ইজ ইট রাইট? তো এই টেম্পারমেন্টটাকেও ঠিক করতে হবে। তুমি মনে করো ভয়ানক নলেজেবল, এই যে আইজ্যাক নিউটন বা আমাদের অ্যালবার্ট আইনস্টাইন, এদের নলেজ তো মানে আমাদের ইকুইভ্যালেন্ট টু চ্যাট জিপিটি, তারা কেন ঝাড় খেয়েছিল? বিকজ অফ দেয়ার টেম্পারমেন্ট। তো স্টক মার্কেট তুমি নলেজও রাখলেও তোমার যদি টেম্পারমেন্ট না থাকে ঝাড় খেয়ে যাবে। টেম্পারমেন্ট রাখতে হয়। থাকতে হবে। তো ইকুইটিতে কি কি জিনিস দেখতে হয় সাধারণত একটা শেয়ার কেনার আগে? দেখো আগেন যদি আমি ইজিভাবে বোঝাই, প্রথমত একটু প্রফিট অ্যান্ড লসটা দেখতে হয়, যে কোম্পানি লাস্ট 5-10 বছরে কেমন করেছে, একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। প্রতি বছরে ইটস ম্যান্ডেটরি টু হ্যাভ আ অ্যানুয়াল রিপোর্ট, যে কোম্পানি যে কি করলো তারা প্রতি বছর তাদের অ্যানুয়াল রিপোর্টে পুরোটা বলে, গাইডেন্স দেয় যে আমরা সামনের বছরে কি করব। আবার তুমি গাইডেন্স মেলাতে পারো যে আগের বছর যে গাইডেন্স দিয়েছিল সেটা কি উনি দেখিয়েছিলেন, করেছিলেন। তো এরপরে মনে করো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, তারপরে ব্যালেন্স শিটে মনে করো কতটা ঋণ বা ডেট আছে, রাইট? অনেক কোম্পানি আছে প্রফিট খুব দারুণ দেখাচ্ছে কিন্তু ধারে বিক্রি করছে, দ্যাট ইজ অলসো ডেঞ্জারাস। তো এই ছোটোখাটো জিনিসগুলো কেউ যদি মোটামুটি 1 মাস প্র্যাকটিস করে, যে কোম্পানির খুব বেশি ডেট আছে আমি দেখবো না, যে কোম্পানির সেলস হয়তো একদমই বাড়েনি আমি দেখবো না, আমার অ্যাজ আ প্রমোটার আমার টাকা কখন বাড়বে, যখন আমার শেয়ার প্রাইস বাড়বে, যে কোম্পানিতে আমার অংশীদারিত্ব সবচেয়ে বেশি থাকবে সেই কোম্পানি যদি আমার শেয়ার হোল্ডিং প্রমোটারেরই কম থাকে, প্রমোটার ইজ ইকুইভ্যালেন্ট টু এমপ্লয়ি, তার কি মোটিভেশন থাকবে কোম্পানিটাকে চালানো? তো যে কোম্পানির শেয়ার হোল্ডিং প্রমোটারের কম সেগুলোকে বাদ দেওয়া। এমনি ডুজ অ্যান্ড ডোন্ট মোটামুটি একটা ছোট্ট যদি ড্রাফট বানিয়ে নিতে পারে কেউ, তার পয়সা যাবে না। এই ডুজ অ্যান্ড ডোন্টটা এটা আরেকটু এলাবোরেট করা দরকার। মানে যারা আজকের এপিসোড শুনেই ধরো এক্সাইটেড হবে, মোটিভেটেড হবে, তারা ডুজ অ্যান্ড ডোন্টস ধরো শেখার জন্য কি কি জিনিস তার শুরু থেকে দেখবে। মানে তুমি কি দেখো একটা শেয়ারের, তুমি এত বছরের এক্সপিরিয়েন্স তোমার, তুমি একটা শেয়ার কেনার আগে কি কি দেখো? আমি তো দেখো যে সেলস লাস্ট 5-10 বছরে কতটা বেড়েছে, তার যে মার্জিনটা কতটা আছে, তার প্রমোটারের শেয়ার হোল্ডিং কতটা আছে। এইবার অনেক কোম্পানির প্রমোটার লোন নেয় নিজের শেয়ার হোল্ডিংটাকে মানে কোলাট্রাল রেখে, দ্যাট ইজ ডেঞ্জারাস। কারণ যদি ভুলভাল হয় মানে কোলাট্রালটাকে মানে ব্যাংক নিয়ে নিতে পারে, মানে তোমার শেয়ার হোল্ডিং অ্যাজ আ প্রমোটার চলে যেতে পারে ব্যাংকের কাছে বা ইনস্টিটিউশনের কাছে যার কাছে ব্যাপারটা মর্টগেজ আছে, ওই ব্যাপারটা যাতে না থাকে। তারপরে মনে করো যে প্রতি বছর কোম্পানিটা কেমন গাইড করছে। আমাদের ইনফোসিসের নাম তো সবাই জানে, তো মিস্টার নারায়ণ মূর্তি দা ভিশনারি, উনি একটা খুব ভালো জিনিস স্টার্ট করেছিলেন। উনি কি করতেন, প্রতি বছর একটা গাইডেন্স দিতেন যে আমার কোম্পানি এই বছর 15% গ্রোথ দেবে, সেলস বা প্রফিট। উনি যা বলতেন তার চেয়ে একটু বেশি করে দেখাতেন। তো আমরা আমাদের স্টক মার্কেটের পার্লেন্স থেকে বলি যে আন্ডার গাইডেন্স অ্যান্ড ওভার ডেলিভারি, এটা খুব ভালো। আর এর ভাইসি ভার্সাটা কিন্তু ততটাই ডেঞ্জারাস। কেউ যাতে ওভার গাইড করে আন্ডার ডেলিভারি না করে, এইটা ডুজের মধ্যে পড়ে। ডুজও পড়ে, ডোন্টেও পড়ে। আচ্ছা, মানে তুমি 12 বলছো, তুমি 14 দিচ্ছ ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এক্সপেকটেশন 17 বলে 13 দিচ্ছ ইজ খুব খারাপ, একদম ধসে যাবে তোমার শেয়ার। আচ্ছা, কিন্তু খুব ভালো, 13% কিন্তু খুব ভালো। হ্যাঁ, কিন্তু অলরেডি তুমি পাবলিক ডোমেনে বলে দিয়েছো, একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেছে। স্টক মার্কেট ইজ অল অ্যাবাউট এক্সপেকটেশনস। এক্সপেকটেশন যেন তার নিচে না হয়। দেখো দুটো কনসেপ্ট আছে, ওয়ান ইজ নোন অ্যাজ ভ্যালু ইনভেস্টিং অ্যান্ড আদার ইজ গ্রোথ ইনভেস্টিং। প্রথমে তুমি আমাকে গোদা গোদা বাংলায় বলো, হোয়াট ইজ ভ্যালু ইনভেস্টিং অ্যান্ড হোয়াট ইজ গ্রোথ ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং যাদের রিস্ক কম, যারা ভাবে যে আমার স্টক এর একখানা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, মানে তাদের মাথাতে একখানা আছে যে এই স্টকের এই ভ্যালুটাই হওয়া দরকার। এবার ফর সাম রিজনস, রাইট, আননোন রিজন, সেই স্টকটা সেই ভ্যালুর চেয়ে অনেকটা নিচে আছে, তাদের হিসাবে 2-3-4 বছরের মধ্যে ওই স্টকটা ওই ইন্ট্রিনসিক ভ্যালুতে পৌঁছাবে অ্যান্ড তারা প্রফিট করবে। সাধারণত যারা লো রিস্ক অ্যাপেটাইট হয়, মনে করো কোম্পানির গ্রোথ 10-12-15%, একটা ভালো ডিভিডেন্ড দেয়, পয়সা যাওয়ার কম থাকে, এইটা মানে এনারা ভ্যালু ইনভেস্টিং করে। অ্যান্ড মোস্টলি এটা হয় মনে করো বড় বড় কোম্পানিতে, যেখানে এমন হবে না যে
এই 21 দিন মে পয়সা ডাবল টাইপ বা ফোর্স মোটরের মতো 6 মাসে এবার 3 গুণ কখনো বাড়বে না, রাইট? তো এই ধরনের ইনভেস্টরকে আমরা ভ্যালু ইনভেস্টর বলি, যারা ভ্যালু ইনভেস্টিং করে। গ্রোথ মানে ধীরে 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 বাড়বে। স্লো অ্যান্ড স্টেডি, আচ্ছা। অ্যান্ড গ্রোথ ইজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আমি এমন কোম্পানি কিনবো যার ভ্যালুয়েশন বিশাল, আমি এক্সপেক্ট করছি যে সে প্রতি বছর 40% 50% হিসাবে বাড়বে। 40% যদি আমার প্রফিট বাড়ে, আমার শেয়ার প্রাইসও 40% বাড়া উচিত। 2 বছরে 40% মানে ডবল 2 বছরে। ভ্যালু ইনভেস্টর এক্সপেক্ট করছে 5 বছরে তার টাকা ডবল হবে, গ্রোথ ইনভেস্টর এক্সপেক্ট করছে 2 বছরে তার টাকা ডবল হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। হাই রিস্ক, লো রিস্ক, হাই গ্রোথ, লো গ্রোথ, হাই রিস্ক অ্যাপেটাইট, লো রিস্ক অ্যাপেটাইট। আচ্ছা, এবার ধরো যারা একটু সিনিয়র মানুষজন, যাদের নিজেদের পুঁজিটাকে আগে প্রোটেক্ট করতে হবে, তারা কোন সব সময় ভ্যালু ইনভেস্টিং। স্টক মার্কেটে এজ প্লেজ আ হিউজ রোল। যার যত দায় দায়িত্ব কম, একটা ইউথের যেমন কোনো রেসপন্সিবিলিটিস নেই, কোনো বাউন্ডেশন নেই, হি ক্যান বি অ্যাডভেঞ্চারাস। বাট যিনি এজেড বা যিনি হয়তো মানে একটা ফ্যামিলি আছে ম্যানেজ করার জন্য, বুড়ো মা বাবা আছে বাড়িতে, ছেলে পিলে আছে দেখার জন্য, 45 ক্রস হয়ে গেছে বা 40 ক্রস হয়ে গেছে, তার এই স্টেডি ইনভেস্টিং বা ভ্যালু ইনভেস্টিং করা উচিত। আর মানে এই গ্রোথ ইনভেস্টিং এ কারা? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, যারা বুলেট ওড়ায় 20, 22, 25 বছর বয়স। আচ্ছা, পাওয়ার অফ কম্পাউন্ডিং বোঝাও। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় ইটস দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কারণ 100-এ 25, ঠিক আছে, তারপরের বছর কিন্তু 100 এবার 25 না, 125-এর ওপর 25, রাইট? তারপরের বছর 125-এর 25-এর ওপরে 25। এইভাবে আমি যদি মনে করো 3 বছরে মানে অ্যাড করি আমি 25%, 100 সিম্পল ইন্টারেস্ট, 125 প্লাস 25 150 প্লাস 25 175, এটা কম্পাউন্ডিংয়ে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। কারণ 100 125 হলো, 125-এর আবার 25% কম্পাউন্ডিং, তার উপরে আবার 25% কম্পাউন্ডিং। এটা তুমি 10 বছর করো, তোমার 100 বিকামস 1000। 100 becomes 1000, মানে 10x হয়ে যাচ্ছে। 10x, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এইবার তুমি মনে করো দেখছো যে আরে এই কোম্পানিটা আমার মনে হচ্ছে 25% গ্রোথ দিতে পারে, এটা সেক্টর লিডার কিন্তু সেক্টরটা ছোট, গ্রোথ দেবে 10 বছরে বড় হয়ে যাবে। তো এই যদি 25% গ্রোথ দিতে পারে, এই কোম্পানিটাও কিন্তু মানে একই, কিন্তু মানে 100 টাকা যদি আমার আজকের বিক্রি হয়, আর আমি যদি কোম্পানিটাকে গ্রোথ দেখতে পাচ্ছি যে নেক্সট 10 বছরে 25% কম্পাউন্ডিংই হবে, আমার 100 টাকার আজকের সেল কিন্তু 10 বছর পরে 1000 টাকা হবে। তো আমার স্টক প্রাইসও তাই হবে মোটামুটি। আবার যদি আমার মার্জিন বাড়ে, তুমি যখন বড় হও, আমি তো একটা ব্যবসায়ীও, যখন বড় হই আমরা, আমাদের কাছে বার্গেনিং পাওয়ার আসে, আমাদের মার্জিন বাড়ে, কারণ অনেক ফিক্সড কস্ট একই থেকে যায়, কিন্তু সেই মার্জিনটা আমাদের নেট প্রফিটে অ্যাড হয়ে যায়। তো তাই জন্য স্টক প্রাইসটা 10 গুণের চেয়েও বেশি বাড়ে, কারণ তার মার্জিনও বাড়ছে। আচ্ছা, তো এই ধরনের কোম্পানিকে আইডেন্টিফাই করবো কি করে? ওই যে বললাম যে পুরো জিনিসটা তোমাকে দেখো, স্টক মার্কেট ইজ অল অ্যাবাউট প্যাটার্নস, আলাদা খুব একটা হয় না। তো তুমি যদি লাস্ট 15-20 বছরের 50খানা ফেলিউর আর 50খানা সুপার সাকসেসফুল কোম্পানির ট্রেড বাছাই করতে পারো, ইউ উড বি আ উইনার, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। 50টা ফেলিয়ার কোম্পানি পুরো রিড করবো তাদের হিস্টোরিক, কারণ কি, কেন ফেল করেছিল, দেয়ার মাস্ট বি আ রিজন। তেমনি যে সাকসেসফুল কোম্পানিগুলো, দেয়ার অলসো মাস্ট বি আ রিজন। 50খানা যেহেতু 100খানা কোম্পানি ইন টোটালিটি, রাইট? 100টা কোম্পানি ইজ আ লট অফ থিংস, আ লট অফ কোম্পানিজ, তাদের কিউমুলেটিভ টার্নওভার হয়তো 10,000 কোটি 50,000 কোটি হয়ে যেতে পারে। সেই যে লার্নিংটা পাবে, তার মধ্যে থেকে কি তুমি অনেক ওই প্যাটার্ন দেখতে পাবে। তুমি যদি সৌরভ আজকের দিনে আমাদের চ্যাট জিপিটি দেখো, আই এম প্রিটি শিওর তুমি ইউজ করো বা সবাই আমরা ইউজ করি। চ্যাট জিপিটি তো এই এআই এর যে কথা হচ্ছে, আমাদের ডেটাই তো খাবার, এই ডেটাটাও খাবার। এই ডেটা দিয়েই পুরো জিনিসটা তুমি যদি চ্যাট জিপিটিকেও দাও, ও বলে দেবে যে এটা কি প্যাটার্ন, ওটা কি প্যাটার্ন। এবার এই প্যাটার্নটা তুমি যদি প্রেজেন্টের কোম্পানিগুলোতে খুঁজে পাও, ফ্লপের হলে তুমি কিনবে না, সাকসেসফুল হলে তুমি নেবে। এর আমি তুমি যদি চাও আমি উদাহরণও দিতে পারি যে কিভাবে প্যাটার্ন রিপিট হয়। মনে করো আমি আইশার মোটরের কথা বললাম, আইশার মোটরের প্যাটার্নে ছিল যে 8 মাস পরে দিচ্ছে, কিন্তু তোমাকে টাকাটা এখনই নিয়ে নিচ্ছে। মানে কি, আইশার মোটরের ব্যালেন্স শিটে তুমি গাদা গাদা কাস্টমার অ্যাডভান্স দেখতে পাবে। আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে ধারে চলে, তুমি আজকে মাল বেচলে ভগবানই জানে কবে সেই টাকাটা তুমি পাবে, রাইট? কিন্তু তোমাকে যদি 8 মাস আগে কেউ টাকাটা দিয়ে থাকে আর তুমি 8 মাস পরে দিচ্ছ, ইট মাস্ট বি আ ইউনিক থিং, রাইট? তো যে কোম্পানিতে তুমি অ্যাডভান্স প্যাটার্নটা দেখতে পাচ্ছ, প্রবাবলি হি ইজ ডুইং সামথিং ব্রিলিয়েন্ট, সেই প্যাটার্ন একটা হয়ে গেল। এমনি আমি কত প্যাটার্ন জাস্ট কাট কপি পেস্ট করে
মোটামুটি কিছু পয়সা বানিয়েছি। এবার এমনি আমার কাছে হয়তো 150-200 প্যাটার্ন আছে। আচ্ছা, আরও 2-4টে সিক্রেট সস ছাড়ো। আমাদের দেশে রাইট মানে উই আর ফেমাস ফর আওয়ার জুগাড় কালচার। হ্যাঁ, হ্যাঁ। মানে জুগাড়ু, একদম। জুগাড়ু রাইট। তো এইবার আমাদের দেশের যারা মানে একটু বয়স্ক এন্টারপ্রেনার বা ব্যবসায়ী, হুম, মানে তারা জানে যে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। মানে আমার কোম্পানি মানে আমারই প্রফিট, মানে আমিই সব দেখাবো না দেখাবো আই ডোন্ট কেয়ার রাইট। কাউকে কিছু ট্যাক্স দিতে দরকার নেই। আমি হয়তো 15 কোটি টাকা প্রফিট করছি, দেখাচ্ছি সরকারকে 2 কোটি টাকা। 15 কোটিতে 26% ট্যাক্স ইজ আ লট অফ থিং। অত টাকা ভাই কেন দেবো? হুম, আমি 2 কোটি টাকাটা দিয়ে 26% ট্যাক্স দেবো রাইট। পুরোটাই আমার সেভিংস। ওদেরও পার্টিকুলার মুনিমজি টাইপের আছে, যেগুলো সফিস্টিকেটেড ওয়ার্ডে আমরা সিএফও বলি, ওনাদের কাছে মুনিমজি। তো এইবার কি হয়, এনাদেরও ছেলেপিলে আছে। হুম, এবার এনারা পরিচয় হয়তো টোলে রাইট। হুম, এনাদের ছেলেকে পাঠায় আইভি লিগ স্কুলে, হুম, হারভার্ড হতে পারে, হুম। আমাদের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স হতে পারে, হুম। কলম্বিয়া হতে পারে, ভালো ভালো স্কুল। ছেলেরা সবকিছু শিখলো জানলো, হুম। আলটিমেটলি ছেলেরা পড়ছেই বাবার ব্যবসা জয়েন করার জন্য। হুম, এবার আমেরিকান কালচারে গভর্নেন্স, কমপ্লায়েন্স এইসব জিনিসগুলো খুব ভালো করে শেখানো হয়। হুম, এবার তারা লন্ডনে যেখানেই পড়ুক না কেন, 1 বছর ওখানে মাস্টার্স হয়, হুম, সবকিছু শিখে ফেরত এলো আমাদের দেশে সেই ব্যবসাটাই চালাতে। হুম, এইবার সে যখন বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে বসে, তার মাথাটা খারাপ হয়ে যায় যে মাই কোম্পানি সো প্রফিটেবল, কিন্তু আমার বাবা তো দেখায় না। এদিকে আমার শেয়ার লিস্টেড আছে, হুম, আমার ইনভেস্টর আমাকে গালি দেয়, আমি এই জিনিসটা হতে দেবো না। এইবার ও আস্তে আস্তে আসল প্রফিটটা দেখাতে শুরু করে। এইবার মনে করো আমি যেটা তোমায় বলছিলাম, একটা স্টক প্রাইস সাধারণত প্রফিটের 15 বা 20 গুণ এর হিসাব মতো নেয়। তুমি যদি 2 কোটি প্রফিট করো, তোমার ভ্যালুয়েশন 30 থেকে 40 কোটি হওয়া উচিত। এরপরে যতটা গ্রোথ, তুমি যদি 15% গ্রোথ দাও, তোমার স্টক প্রাইস 15% মতো বাড়বে। হুম, এইবার আমাদের জোশিলা ছেলে রাইট, হাউস দা জোশ বলতে বলতে মনে করো ইন্ডিয়াতে ব্যাক করে পুরো কোম্পানিটাকে কালচার চেঞ্জ করে দিয়ে, বাবা বলে আমার বয়স হয়ে গেছে ভাই, তুই যা ইচ্ছা কর। এবার অ্যানাউন্সমেন্টে চলে আসে যে জয়েন করেছে, এজ দিতে হয় স্টক মার্কেটে, ইটস ম্যান্ডেটারি রাইট, যে প্রমোটারের নেক্সট জেনারেশন সে ডাইরেক্টর হিসেবে জয়েন করেছে। সে এবার আস্তে আস্তে প্রফিট দেখাতে শুরু করে। এইবার সেই 15 গুণ রাইট, প্রফিটের 15 গুণ। আচ্ছা সে তো ভাই আগে 15 কোটি প্রফিট এমনিই করে আছে, সে তো দেখাচ্ছিল না। হুম। এবার ছেলে আসতেই 2 কোটি থেকে সিধা 15 কোটি প্রফিট, স্টক প্রাইস 7-8 গুণ বেড়ে যায় 1 বছরে। আচ্ছা। তো যেখানেই তুমি দেখবে সকালে উঠে যে নিউ জেনারেশন জয়নিং, সিধা অ্যাটাক। কমন সেন্স রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য মানে কেউ যদি ডিটেকটিভ গল্প ভালোবাসে, যেমন আমি মনে করো আগাথা ক্রিস্টি থেকে, নিতিন মাসি থেকে, দস্যু মোহন থেকে, ফেলুদা থেকে, কিরিটি থেকে, ব্যোমকেশ বক্সী থেকে কাউকে ছাড়িনি রাইট। তাই কি স্টক মার্কেটে যে ইনভেস্ট করে তার মানে গোয়েন্দা হওয়া ভালো, মানে গোয়েন্দা গল্পে ইনভেস্ট করা ভালো। একটা তোমার অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যাবে। তাই তো দেখো কে জয়েন করেছে তোমাকে খুঁজে বার করতে হবে। এই প্যাটার্ন একটা আমার আছে, অ্যাডভান্স তো বললাম। যেই আমি দেখি অ্যাটাক করি আমি স্টক, আর ভালোই হয় বেশিরভাগ, কারণ তাকে প্রফিট করতে হবে না, সে অলরেডি করেছিল, সেটা দেখাতে শুরু করেছে। মেক সেন্স রাইট। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবসলিউটলি। আরেকটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং তো অ্যাকচুয়ালি। এইবার মনে করো যে হুম, আহ, একটা কোম্পানির মধ্যে খিচুড়ি হয়, মানে মনে করো আমি সাবানও বিক্রি করছি, শ্যাম্পুও বিক্রি করছি, আবার হার্ডওয়্যারও বিক্রি করছি, সব মিক্স 8-10খানা ডিভিশন আছে। হুম, আমার 9খানা ডিভিশন হয়তো প্রফিটেবল, হুম, কিন্তু একটা ডিভিশন হয়তো 10 কোটি টাকার লস করছে, হতেই পারে। হুম, And আমার সাথে বিশাল ইমোশনালি আমি অ্যাটাচ, সেই কোম্পানিটাকে, সেই ডিভিশনটাকে আমি আর বাদ দিতে পারছি না। হুম, এইবার সামহাও অনেক সাধু সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে ওই বাবারা বলে যে ভাই তোমার কোম্পানিকে যদি বাঁচাতে হয় ওই ক্যান্সারটাকে তাড়াও। এইবার সেই কোম্পানিটা বাবাদের কথা শুনে বা হয়তো নিজের কনসিয়েন্সের কথা শুনে ওই ডিভিশনটা হয়তো বেচে দেয় বা ডাইভার্স করে দেয়। আবার আমার 10 কোটি টাকা বেড়ে গেল প্রফিট, কারণ আমি যে 10 কোটি টাকা লস করছিলাম সেটা তো চলে গেল। আচ্ছা। মনে করো আমার যদি 10 কোটি টাকা আমার প্রফিট হচ্ছিল রাইট, 10 কোটি টাকা হয়তো মানে টোটালে 20 কোটি টাকা আমি ধরে নিই প্রফিট হচ্ছিল, আর আমার এইখানে 10 কোটি টাকা লস হচ্ছিল। তাহলে 10 প্রফিট থাকছিল। এইবার তো 20 হয়ে গেল, আমার ডবল হয়ে গেল প্রফিট, ও, স্টক প্রাইসে ডবল আচ্ছা। হয়ে গেল। এমনিও কত আছে আমরা। তার মানে ওই লস মেকিং কোম্পানি যদি কোনো গ্রুপ অফ কোম্পানিজ থেকে বিক্রি করার ডিসিশন আসে, অ্যাটাক দ্যাট। হ্যাঁ, কারণ আমরা বলি যেমন ডাইভার্সিফিকেশন, দিস ইজ ডাইভার্সিফিকেশন, ডাব্লু। আচ্ছা। তো কেউ যদি খিচুড়ি থাকে, খিচুড়িটাকে যদি সরিয়ে দেয় ক্যান্সারটাকে, হ্যাঁ, মানে ইউ ক্যান মিন্ট মানি। এমনি প্রচুর জিনিস আছে, মানে আমি যদি প্যাটার্ন বলতে থাকি
আমাদের পডকাস্ট 2027 অব্দি চলবে। না তাহলে একটু বলো 2027 অব্দি চলতে হবে না, আরো আধ ঘন্টা চললেই হবে, কিন্তু তুমি একটু কয়েকটা প্যাটার্ন দাও, কারণ দিস ইজ ভেরি আনইউজুয়াল অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। 20 বছর পাপ করার ফল। পাপের একটু বোঝাটাকে হালকা করো। না, মানে যেমন মনে করো ফরেনাররা, রাইট? ফরেনাররা মানে কি $1 মানে আজকালকার দিনে প্রায় 87 টাকা। 88। চাই ধরে না, তুমি 5% এক্সট্রা চার্জ দিয়ে প্রতিদিনই বাড়ে, রাইট? এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, একটা কোম্পানি আছে এবিসি, তার ভ্যালুয়েশন 10,000 কোটি টাকা। ওর মধ্যে একটা পুঁচকি কোম্পানি আছে যে হয়তো ডিভিশনটা 30-40-50 কোটি টাকা রেভিনিউ করে, সেটা হয়তো আনরিলেটেড বিজনেস বাট প্রফিটেবল, ওই খিচুড়ির মার্কার মতো না। এইবার ওই কোম্পানিতে প্রচুর মিউচুয়াল ফান্ডস আর প্রচুর আমাদের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হোল্ডিং আছে, রাইট? এইবার কোম্পানি বলল যে আমার ওই ডিভিশনটাকে আমি বেচবো না, কিন্তু আমি আলাদা করে দেবো। এটাকে আমরা বলি ডিমার্জার। যেমন মার্জার হয় দুটো কোম্পানির মিক্স, তেমনি ডিমার্জারও হয়, যে আমি 10,000 কোটির কোম্পানি, আমার একটা পুঁচকি যে 50 কোটির কোম্পানি, সেটা খুবই ভালো, খুব এফিসিয়েন্ট, খুব প্রফিটেবল কোম্পানি, সেটাকে আমি সরিয়ে দেবো। এইবার আমি যদি আমার আন্ডারে যদি কোনো কিছু থাকে, আমার শেয়ার হোল্ডাররা যদি আমি সরিয়ে দিই, ওই কোম্পানিরও কিন্তু ইকুয়াল শেয়ার পাবে, একটা প্রপোর্শন। তো প্রমোটার বলে দিল অ্যানাউন্সমেন্টে যে তুমি হয়তো একটার জন্য একটা শেয়ার পাবে, রাইট? এইবার ডিমার্জ হয়ে গেল, ওই কোম্পানিটা, পুচকি কোম্পানিটা বড় কোম্পানি থেকে বেরিয়ে গেল। এইবার এফআইআই যারা আর মিউচুয়াল ফান্ড যারা, তাদের একটা কমপ্লায়েন্স নর্ম আছে যে তারা 5,000 কোটি, 6,000 কোটি, 8,000 কোটির কোম্পানির ওপরেই কিনতে পারবে, তারা ছোটোখাটো কোম্পানি তাদের কিনতে পারবে না। তো তাদেরকে বাধ্য হয়ে ওই কোম্পানিটাকে ঠুকতে হয়, মানে বেচতে হয়। মনে করো ভালো প্রফিটেবল কোম্পানি, পুচকি কোম্পানি, কিন্তু তারা প্রত্যেকদিন বেঁচে যাচ্ছে, কারণ তাদের কোনো মাকসাদ নেই, কমপ্লায়েন্স হচ্ছে না তাদের, রাইট? এইবার তোমার কাছে একটা অপরচুনিটি, কারণ তুমি জানো দ্যাট ইজ ডিস্ট্রেস সেলিং, রাইট? যে এদের যেই মালটা বেচা হয়ে যাবে, কোম্পানিটা ভালো, আমি যদি কিনে নিতে পারি আমি তো প্রফিট করবোই, কারণ ওরা প্রত্যেকদিন বেচছে। এমনি কত কোম্পানি আছে যারা এমনি ঠুকে 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 এত তলায় নিয়ে আসে, তারপরে যেই বেচা শেষ হয়ে যায়, 1 বছরে 5-6 গুণ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমাদের মনে করো কলকাতাতেই কায়া স্কিন ক্লিনিক, তো কায়া স্কিন ক্লিনিকের আমাদের আছে, রাইট? কায়া আগে ছিল মেরিকোর পার্ট, মেরিকো মানে যে আমাদের প্যারাশুট বিক্রি করে, পার্টস মারিওয়ালার কোম্পানি। তো তারাও বললো যে আমি তো প্যারাশুট বিক্রি করছি, আমি এই স্কিন ক্লিনিকটাকে আলাদা করে দিই, রাইট? তো লিস্ট হলো কায়া, সেম জিনিস। মেরিকো ইজ আ হিউজ কোম্পানি, 80,000-90,000 কোটি টাকার কোম্পানি আমি মেরিকো, অ্যান্ড আমাদের বেচারা পুচকি কায়া লিস্ট হলো 700-800 কোটি টাকার ভ্যালুয়েশন, 300 টাকা দাম। এফআই এরা ঠুকছে ঠুকছে, ডেলি ঠুকছে। মনে করো 300 থেকে 8-10 দিনে ঠুকে ঠুকে 200 টাকায় নিয়ে চলে এলো, বেচা হয়ে গেল 1 বছরের মধ্যে 200 থেকে 24। ও মাই গড, অনেক স্টোরি আছে। আরে শেয়ার সাম। ওই যে বললাম, কিন্তু তোমার বাকি কোশ্চেন তুমি জিজ্ঞাসাই করতে পারবে না। আরে হোক, সব কোশ্চেন জিজ্ঞাসা করবে, গল্পগুলো শুনি আগে। তো মনে করো আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানি হচ্ছে অরবিন্দ মিলস, হ্যাঁ, ফেমাস কোম্পানি। আমাদের বাবা জেঠারা সব অরবিন্দ মিলের পাঞ্জাবি পাজামা ছাড়া পরবে না, খুব ভালো কোয়ালিটি, রাইট? এক্সাক্ট কোয়ালিটি। তো এইবার এদেরও তাই, আমদাবাদি আমাদের গুজরাতি লোক, রাইট? গুজরাতের একটা কথা আছে, ভাও ভগবান ছে, স্টক প্রাইসই সব কিছু, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো ভাও ভগবান চেতে আর সেম, এদের ভেতরে একখানা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, তার নাম অরবিন্দ স্মার্ট স্পেস। এরা এই আহমেদাবাদে মোটামুটি বিল্ডিং ফিল্ডিং বানাতো, রিয়েল এস্টেট ডেভেলপিং কোম্পানি। সেম আমাদের বেচারা এই অরবিন্দ স্মার্ট জবে ডিমার্জ হলো 60 না 70 টাকা, এফআইআই ডেলি ঠুকছে 33, 34 না 40 টাকায় নিয়ে চলে এলো, 3 বছরে 800 টাকা। 3, 5, 6, 7 বছরে, কারণ তুমি তো মানে দিস আর ভেরি এফিসিয়েন্ট কোম্পানি, তোমায় বুঝতে হবে। কিন্তু এফআই এর মানে কারণ তো আছে, মানে দে আর হেল্পলেস, রাইট? বাট ওরা হেল্পলেস, তুমি তো নও। তো কেন তুমি, আমার কাছে ওটা অপরচুনিটি। তো ভাবো এই 4-5টা আমাদের 150 প্যাটার্ন আছে, আর লোকে ভাবে স্টক মার্কেট মানে জুয়া। হ্যাঁ অ্যাকচুয়ালি স্টক মার্কেট মানে তো জুয়াই ভাবে, কারণ বেসিক্যালি ওই যে বলে ওই, আচ্ছা হাউ ইম্পর্টেন্ট ইজ ডাইভার্সিফাইং ইউর ইনভেস্টমেন্ট। মানে ধরো আমার কাছে 100টা টাকা আছে, 100 টাকা আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করব, আর তার আগে বলো তো এফডিতে টাকা রাখা উচিত না উচিত? পাপ ওটা। দেখো তুমি এফডিতে টাকা রাখছো, ব্যাংক সেই টাকাটাই লোন দিচ্ছে, যে ডিফারেন্সটাকে আমরা এনআইএম বলি, নেট ইন্টারেস্ট মার্জিন, ব্যাংক ওখানেই পয়সা কামাচ্ছে, রাইট?
তুমি এফডিতে টাকা রেখে 4% কামাচ্ছ, ব্যাংক কিন্তু তোমার 4% লোন দিচ্ছে না। ব্যাংকের তুমি তো আলটিমেটলি ব্যাংকে ফান্ড করছো, তো তুমি এফডিতে না টাকা রেখে ওই ব্যাংকেরই শেয়ার কিনে নাও না। মানে আমার মতে তাই হওয়া উচিত, রাইট? তো মানে দেখো, আমি যেটা বারবার বলি যে আমাদের গোড়াতে এত গলদ আছে যেটা মানে, অ্যান্ড আমার মনে হয় যে জিনেই ব্যাপারটা নেই, ওটাকে ম্যাটার করে। তো আমাদের সামহাউ এখনকার যে জেনারেশন, আজকের দিনে আমাদের 20 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে। মানে 140 কোটির পপুলেশনে 15%, রাইট? 15% পপুলেশন অলরেডি ইন। আমাদের যারা নেক্সট জেনারেশন, ছাড়া আমার বয়স তোমার বয়স ছাড়ো, যারা 20 সবে স্টার্ট করছে, তারা যে মাইনেটা পাবে, তারা এফডিতে ডালবে না লোন নেবে? দুটোতেই তো পয়সা যাচ্ছে। এফডি 4%, মুদ্রাস্ফীতি 10%, লোনে আমি ব্যাংকের জন্য কাজ করছি, নিজের জন্য কাজ করছি, তো আমি সারা লাইফ কি স্ট্রেসেই থাকবো? এমনি হার্ট অ্যাটাক বেড়েছে, আচ্ছা তারও কিন্তু প্যাটার্ন আছে। এত হার্ট অ্যাটাক বাড়ছে, পেসমেকারের কোম্পানি কিনে নাও, তার শেয়ার কিনে নাও। এই এলগিন রোডেই একখানা অফিস আছে, মানে এই কোম্পানিটা লাস্ট 4 মাসে 4 গুণ হয়েছে। আমার শেয়ার হোল্ডার অফ দ্যাট কোম্পানি। ও, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি? মানে দেখো, লোকে কিনে নেবে। না না, আবার বলছি, এই সব গল্প শুনে কিনবেন না, এগুলো সব রূপকথার গল্প। যদি কিনতে হয় নিজের বোধ বুদ্ধি এবং নিজের সিদ্ধান্তেই কিনুন। আমরা জাস্ট আলোচনার জন্য এই গল্পগুলো আলোচনা করছি। হ্যাঁ, বল। And I'm one of the largest public shareholder of this company. এর নাম শ্রী পেস্ট্রনিক্স। এটা পেসমেকার বানায়, ইন্দোর বেসড। অ্যান্ড এরও কিন্তু এই প্যাটার্নের মধ্যেই স্টোরি আছে। মানে আকাশ, মানে যে প্রমোটারটা, মানে সে মনে করো আমাদের আইএমএ পড়েছে, আমাদের মণিপালে পড়েছে, তারপরে কোনো একটা কলম্বিয়া না কোনো একটা ভালো কলেজে পড়েছে, তারপরে সে আবার ওয়ার্ল্ড ডিজনিতে কাজ করতো, টেসলাতে কাজ করতো, যেখানে 2,500 অ্যাপ্লিকেশন একজনকে নেওয়া হয়। তো সেম মানে আকাশের বাবা ওয়াজা মানে লেজি প্রমোটার, মানে উনি অত ভালো দেখাতেন না। আকাশ সেম পড়ে এসে আকাশ বলছে এইবার হাউস দ্য জোশ, আমি দেখাবো যে আমি কি কি করতে পারি। ওয়ার্ল্ডে 6টাই পেসমেকার কোম্পানি আছে, ইন্ডিয়াতে একখানাই আছে, যেটা হচ্ছে শ্রী পেস্ট্রনিক্স। তো কেউ যদি দেখে, প্রত্যেক দিনই আমরা দেখছি মানে আগেন মানে লোক মারা যাচ্ছে, যেটা খুবই খারাপ ব্যাপার, রাইট? স্ট্রেস এত নিচ্ছে, মানে হার্ট অ্যাটাক হচ্ছে, বাট তারও কিন্তু বেনিফিশিয়ারি আছে। এখানেও কিন্তু সেই কমন সেন্স অ্যান্ড অবজারভেশন চলে এলো। দয়া করে কেউ যাতে শ্রী পেস্ট্রনিক্সের শেয়ার না কেনে, আমি কিন্তু লায়াবেল হব না। আমি বলে দিলাম যে আমার আছে, বাট ওনারা জানতে পারবেন না যে আমি কখন বেচছি। আমার অনেক টাকা হয়েছে, আমি কালই ঠুকে দিতে পারি, তো ওনারা যাতে না কেনেন আমার কথা ভেবে। না, এমনি অনেক লোক আছে যারা মনে করো, আমি যদি কোনো শেয়ারের 0.5% কিনি, দ্যাট ইজ কল বাল্ক ডিল, চলে আসে বিএসসিতে, তো বলে মানে কিছু 1-2 জন ফলোয়ার আছে যে অরুণ ভাই নে খরিদা है তো हम भी खरीदते हैं। মানে এবার আমি কিনছি, তারা তো বুঝে গেল, আমি যে বেচছি তারা কি করে, মানে টেলিপ্যাথি তো চলে না। এবার এমন আজকেই একজন এসেছিল আমার কাছে, সে আমি একটা শেয়ার 3 বছর আগে বেচে দিয়েছি, উনি ভেবেছেন আমি ধরে আছি, উনি ধরে আছেন না, হেসে খুলে বেড়াচ্ছিলেন আজকে। এইটা তো আবার এটা গুগলির মতো হলো। আচ্ছা, তার আগে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটা করে নিই। যদি 100 টাকা থাকে, কোথায় কোথায় কত কত টাকা ইনভেস্ট করছি? প্রথমে বুঝিয়ে দিই যে মানে সবভাবে টাকা কামানো যায়। আমার 4টে ওয়ার্ল্ডের ফেমাস ইনভেস্টরের কথা বলছি। পিটার লিঞ্চ 1000খানা স্টকে টাকা বানিয়েছিল। একটা সময় ওনার 1400 স্টক ছিল, রাইট? তারপরে ওয়াল্টার স্কলস বলে একজন খুব ভালো ইনভেস্টর ছিল, সে 100টা স্টকে টাকা বানিয়েছে। ফিল ফিশার ইজ আ ভেরি গুড ইনভেস্টর, ওয়াজ আ ভেরি গুড ইনভেস্টর, 30টা স্টকে টাকা বানিয়েছে। আর ওয়ারেন বাফেট 5-10টা স্টকে টাকা বানিয়েছে। কটা? 5-10খানা স্টকে। তো মানে এই 4খানা ইনভেস্টারই, যাদের 5খানা স্টক ছিল কি 1400 স্টক ছিল, 4জনে কিন্তু টাকা বানিয়েছে। এইবার মনে করো যে আমার যদি 1000 স্টক হয়, আমি আমার 4-5খানা বন্ধুর নাম ঠিক করে বলতে পারি না, ভুলে যাই। 1000খানা স্টক কিভাবে সে মনে রাখবে, রাইট? মানে সে মনে করো তুমি স্ক্রল করতে 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 তোমার 1 ঘন্টা বেরিয়ে যাবে। মানে ট্র্যাক করাটা খুব টাফ। আমার মতে 20 থেকে 25খানা স্টক ইজ মোর দ্যান ইনাফ। 4-5% অ্যালোকেট করে দাও অ্যান্ড ইউ উইল বি গুড। আচ্ছা, তাহলে আমি এবার এটাতে যদি ভাঙি, আমি স্মল ক্যাপ কত, লার্জ ক্যাপ কত, মিড ক্যাপ কত? বয়সের ওপর। ধরো আমার যেহেতু আমি 18 থেকে 42, এইটা টোটাল ব্র্যাকেট ধরছি। এবার তুমি এর মধ্যে ভেঙে নাও। আমি অ্যাভারেজ করে নিলাম 30, 18, 42, 60, অ্যাভারেজ 30। না না, আমি তোমাকে এর মধ্যেও ভাঙতে বলছি, কারণ আমার অডিয়েন্স হচ্ছে 18 থেকে 42 বছরের ম্যাক্সিমাম। তো তাদের মধ্যেও তো সাব আছে। ধরো 22 বছরের ছেলেটার আর 38 বছরের ছেলেটার রিস্ক অ্যাপেটাইট সেম নয়, রেসপন্সিবিলিটি সেম নয়। তো এরকম যদি একটা প্যাটার্ন তোমায় করতে হয়, কিরম করবে? আমি তো বলবো স্মল ক্যাপসে তখনই ইনভেস্ট করো যখন তুমি শিখেছো ব্যাপারটা, ইটস রিস্কি।
আচ্ছা। লিকুইডিটি থাকে না, মানে তুমি বেচা কেনা শক্ত হয়ে যায়। বড় কোম্পানিতে লিকুইডিটি আছে, ইউ ক্যান বাই সেল স্মুথলি। তো আমি বয়সের দিকেও না গিয়ে আমি সোজাভাবে যদি বলি যে অ্যাজ পার ইয়োর অ্যাকিউমেন্ট, অ্যাজ পার ইয়োর কম্পিটেন্স, তোমরা ওইভাবে স্মল ক্যাপসে নাও। যতদিন না তোমাদের নলেজ মোটামুটি পোক্ত হচ্ছে ততদিন তোমরা স্মল ক্যাপসে 5-10%ই লাগাও, লার্জ ক্যাপে 40% লাগাও, মিড ক্যাপে 50% লাগাও, 5-10% স্মল ক্যাপসে ইজ ওকে। শিখে নাও, তারপরে স্মল ক্যাপসের প্রপোর্শনটা বাড়াও। আচ্ছা, আচ্ছা। না এক্ষেত্রে আমি উল্টো দিক থেকে যদি বলি, যদি আমি মিউচুয়াল ফান্ডসে লাগাই তাহলে স্মল ক্যাপসে কতটা লাগাতে পারি? মিউচুয়াল ফান্ডস 100% কি মিউচুয়াল ফান্ডস? ধরো আমার 100 টাকা আমি ধরো আমার 200 টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই এটা ভেঙে নিই, মিউচুয়াল ফান্ডে কত, শেয়ার মার্কেটে কত। আমার কিন্তু ওরম রোজ ধরো ট্র্যাক করার সময় নেই, এরম একজন মানুষ আমি। 80-20, 80 মিউচুয়াল ফান্ড, 20 তুমি, মানে তোমার নিজের ইচ্ছা। আচ্ছা, কারণ 80 মিউচুয়াল ফান্ডসে। দেখো, পয়সা যদি তোমার না যায়, ইউ উইল মেক মানি। আমাদের স্টক মার্কেটস অমনি, রাইট? লং টার্ম ইনভেস্টিং এ ইউ উড মেক মানি। আচ্ছা, ফিডেলিটি একটা ইন্টারেস্টিং রিসার্চ করেছিল। আচ্ছা। মানে তুমি তো আমাকে কোশ্চেন করছো, এটা আমি তোমাকে কোশ্চেন করছি। ফিডেলিটি একটা রিসার্চ করে কয়েক বছর আগে। সবচেয়ে যারা বেশি টাকা কামিয়েছিল তারা কারা ছিল বলো? কোন শ্রেণী? বড় লোকরা। যারা মারা গেছিল। মানে এত বছর হোল্ড করছে, রাইট? হোল্ড করে মরে গেছে। সেকেন্ড কারা ছিল? সেকেন্ড কারা ছিল? যারা ভুলে গেছিল কিনে। থার্ড হচ্ছে যারা অ্যাক্টিভ, মনে করো রিসার্চ করতো। তো স্টক মার্কেট ইজ সাচ আ প্লেস, তুমি যদি ভালো কোনো স্টক কিনে কোমায় চলে যাও, বড়লোক হয়ে উঠবে। মারা গেলে, স্বর্গে চলে গেলে দেখছি তোমার পোর্টফোলিও এতটা বেড়ে গেছে, মোটিভেট হয়ে আবার নিচে নেমে আসবে। না তার মানে কি, এই যে আমরা ধরো সৌরভ মুখার্জির থেকে শুনি, বা তুমি ওয়ারেন বাফেটের কথা বলছো, চার্লি মাঙ্গারের কথা শুনি, এই যে কফি ক্যান ইনভেস্টিং, দেখো অল আর মানে আগেন মানে এনারা সবাই আমার গুরু মানুষ, বাট মানে মার্কেটিং টেকনিকও চলে একখানা, রাইট? কারণ আলটিমেটলি দিস ইজ আ বিজনেস। হ্যাঁ, সেইটাই, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু নো। মানে অনেকে বলছে, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি এদের প্রচুর টিডিওস দেখে যে কটা কোম্পানিতে ইনভেস্ট করেছি সব কটা লসে আছে আজকে। হ্যাঁ, তো যারা মনে করো এই মানে বলা উচিত না, যারা এই কফি ক্যান ইনভেস্টিং করেছিল তারা কফি ছেড়ে আজকাল নুন জল খাচ্ছে। কফি কেনার পয়সা নেই আর কি, মানে এত খারাপ রিটার্নস, রাইট? তো এইসব সফিস্টিকেটেড ওয়ার্ডস তোমার ব্রেন খাওয়ার জন্য আমি ইউজ করতে পারি, বাট আলটিমেটলি একখানা ফান্ড ম্যানেজার তার জানি রিটার্নে দেখাতে পারে যে আমি ক্যাপাচিনো খাবো না আদা দেওয়া আছে। তো সেক্ষেত্রে তুমি বলছো যদি মানে ওরকম ইনঅ্যাক্টিভ হয় তো 80-20, মানে 80% তুমি লাগিয়ে দাও মিউচুয়াল ফান্ডে, 20% স্টক মার্কেটে। এবার স্টক মার্কেটে ধরো আমি 20 টাকা নিয়ে এসেছি, এই 20 রুপিজের মধ্যে মানে বলছো যে 40% to 50% লার্জ ক্যাপে লাগিয়ে রাখবো। একদম লার্জ ক্যাপে আগে শিখে নাও। আমি সৌরভ যেটা বলতে চাইছি যে মানে প্লিজ লার্ন দ্য সাবজেক্ট, একদম টাফ নয়, মোটামুটি প্র্যাকটিস। আমি যেটা বলে দিলাম সহজ উপায়, 50 এই লাস্ট 20 বছরে 50খানা ফেলিওর্স, লাস্ট 20 বছরে 50খানা সাকসেস স্টোরিজ, তার প্যাটার্ন বার করা। এইবার মনে করো অনেকে বলতে পারে যে আমি হয়তো আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বাট এই যে আমি প্যাটার্নগুলো বললাম, কাস্টমার অ্যাডভান্সেস, ছেলে জয়েন করছে, ডিমার্জার, এইগুলো কিন্তু পাবলিক ডোমেনে প্রত্যেক দিন আসে। তাকে অ্যাজ আ হ্যাবিট, অ্যাজ আ প্র্যাকটিস তাকে এইসব করতে হবে। মানে আজকালকার দিনে টিন্ডার ফিন্ডার ছাড়া অনেক কিছু করার মতন কাজ আছে আর কি। আচ্ছা, এইটা তুমি খুব গল্প বলতে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললে, সেটা হচ্ছে যে তুমিও ইনভেস্ট করেছো, তোমাকে দেখে আরেকজনও ইনভেস্ট করেছে, তুমি 3 বছর আগে বেচে বসে আছো, তিনি আজকেও হোল্ড করে আছেন। এই কখন বেচবে শেয়ারটা, কতক্ষণ ধরে রাখবে, কখন বেচে দেবে? তবে এই কনসেপ্টটা চালু করে আমাদের একজন গুজরাটি ইনভেস্টর নেমড মনীষ পাবরাই, রাইট? তিনি ওয়ারেন বাফেটের বড় ভক্ত। তিনি ওয়ারেন বাফেটকে, এটাকে ক্লোনিং বলে বেসিক্যালি, ক্লোনিং, কোড টেলিং। তো তিনি ওয়ারেন বাফেটকে কপি টপি করে বেশ ভালো পয়সা বানিয়েছে, রাইট? এইবার ওখানে ডিসক্লোজার নর্মস আর ভেরি ইজি, মানে স্ট্রিক্ট। আমাদের এখানে নোবডি কেয়ার্স, আমাদের এখানে ইনসাইডার ট্রেডিং এর জন্য কোনো শাস্তি নেই। ওখানে ইনসাইডার ট্রেডিং করলে জেলে চলে যাবে, ইটস আ ভেরি পানিশেবল অফেন্স। ইন্ডিয়াতে অমনি কোনো রুলস আজ পর্যন্ত লাগু হয়নি, রাইট? তো এইবার মনে করো এই যে ক্লোন করা, রাইট, মানে কি বলবো, তোমাকে আমি আইডিয়ালাইজ করি, তুমি যা কিনছো আমিও কিনে ফেলছি। এটা একদিকে খুব ভালো, আবার একদিকে খুব খারাপ। মানে তুমি আমাকে
দেখে কিনছো, বাট তুমি আমার লজিকটা জানো না, রাইট। রাইট? এবার আমি মানে আমার মতে পয়সা হওয়া নিয়ে কথা। আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে প্যাটার্ন আছে। আমি 2 বছরের জন্যও খেলি, 3 মাসের জন্যও খেলি। আমার যদি মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে যে 3 মাসে আমার পয়সা হবে, আমি কেন করব না? আল্টিমেটলি ইটস অল অ্যাবাউট দ্য রিটার্নস। তো আমি 3 মাসেও অনেক সময় আমার পয়সা হয়। এইবার মনে করো যেটা কিনলাম সেটা, এইবার জেনে রাখা উচিত লোকজনের যে স্টক মার্কেটে আমি বা কোনো ইনভেস্টর যদি 0.5% বা তার বেশি ইকুইটি ক্যাপিটাল কিনি, সেটা সেম ডে বাল্ক ডিলে সন্ধ্যে 6টার সময় চলে আসবে, সেটা তুমি দেখতে পাবে। আমি যদি কিনি, আমি অনেকবার কিনেছি, গুগল মারলে লোকে বুঝতে পেরে যাবে, এবার চলে আসে। এবার আমি কিনলাম, তারাও কিন্তু শুরু করে দিল। বাট এইবার বেচার সময় এমনিও তো হতে পারে যে আমি আস্তে আস্তে খুচখুচ করে বেচছি। আমার বেচা কিন্তু 0.5% হলেই পাবলিক ডোমেনে আসবে, এই খুচখুচ করে বেচলে কিন্তু আসবে না। তো তখন তারা কিভাবে জানবে যে আমি কখন বেচছি? তারা ওই লোকটার মতন হেসে গেলে বেড়াবে 3 বছর ধরে এক্সপেক্ট করে আমি বেচেছি 800 টাকায়, এখন দাম 160 টাকা, তাও হাসছে। ওকে। অ্যান্ড হি প্রেজিউমস যে আই স্টিল ওন দ্য স্টক। তো আমি কি বলবো ওনাকে? প্যাঁড়া নাকি এনেছিল আমার জন্য যে যদি ভালো কিছু বলে দিই স্টক টিপ দিই। তো তার মানে শেয়ারে স্টপ লস কাকে বলে এবং স্টপ লস কি থাকা উচিত? হ্যাঁ, স্টপ লস থাকা উচিত, কারণ হোয়াট ইজ স্টপ লস প্রথমেই বলো। নামই আছে, রাইট? আমার লসটাকে স্টপ করা। আমি 100 টাকায় কিনেছি, হয়তো মানে একটা স্টক 100 থেকে 0 হতে পারে। এবার তুমি তো চাও না 0টা হোক। তোমার মনে হলো, তুমি রিসার্চ করেছো, তোমার মনে হলো এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি এতটা, আর নিচের দিকে ওয়ার্স্ট কেস সিনারিও হয়তো 50 টাকা বা 60 টাকার নিচে আসবে না, তখনই 50 বা 60 টাকার নিচে আসতে পারে যদি মার্কেট ক্র্যাশ করে, রাইট? বা কোম্পানির রেজাল্ট খুব খারাপ হয়, বা এমন কোনো কিছু হয় যার তুমি রিজনস জানো না। এবার তুমি তো জানতে পারছো না কি হচ্ছে, কারণ কোম্পানি হয়তো 1 বছরে একবারই তোমার সাথে অ্যানুয়াল রিপোর্টে কমিউনিকেট করবে। তো তখন তুমি বলে দিলে ঠিক আছে 100 টাকা আমার স্টকের দাম, ইন্ট্রিনসিক ভ্যালু হয়তো 100, 150, 200 হতে পারে, বাট ওয়ার্স্ট কেস হয়তো 60 টাকা, এর নিচে আসতে পারে না। এর নিচে এলে আমি জানি না, তো ওই আনসার্টেন জোনে আমি থাকতে চাই না। আমি 60 টাকায় স্টপ লস লাগালাম, এই জায়গায় এলে বেঁচে বেরিয়ে যাবে। দ্যাট ইজ স্টপ লস, প্রোটেক্টিং ইয়োর ক্যাপিটাল। হ্যাঁ, তো তার মানে কি স্টপ লস রাখা উচিত তো বল? নিজের ওপর। তুমি যদি মনে হয় যে না ভাই আমার কোম্পানি আমি জানি এখান থেকেও 60 টাকা থেকে ঘুরে আবার 160 হবে, তাহলে লাগিও না। বাট আমার মনে হয় ডিসিপ্লিন ম্যাটার্স আ লট। তো লাগানো উচিত অ্যাজ আ হ্যাবিট। অ্যাজ আ হ্যাবিট এটা লাগানো উচিত। কারণ তুমি কিনেছো কিন্তু যাতে 60 এর নিচে না যায়, ওটা হ্যাঁ, ভেবে। হ্যাঁ। না সেটা তো আমি এনি টাইম মডিফাই করতে পারি আমার। এনি টাইম, এনি ডে, এনি সেকেন্ড। হতেই পারে যে আরো হয়তো ভালো। এইবার আরেকটা ভালো জিনিস বলি, মানে ট্রেলিং স্টপ লসও হয়। ট্রেলিং স্টপ লস। আচ্ছা, সেটা কি জিনিস? এমনও তো হতে পারে যে স্টপ লস আমি স্টপ প্রফিট বলতে পারি। আমার স্টক 100 কিনে 200 হয়ে গেল। এইবার আমার মনে হলো যে 200 থেকে 140 এর নিচে নামতে পারে না। 140 এ আমি কিন্তু ট্রেলিং স্টপ লস লাগিয়ে দিলাম। লাগলেও আমার প্রফিট 40 টাকা, কারণ আমি তো 100 টাকায় কিনেছি। এইবার 200 থেকে হয়তো 300 হয়ে গেল, আমি ওটা বাড়িয়ে দিলে ওটা অনেকেই করে। ইন এনি কেস তোমার প্রফিটস কি সেফগার্ডেড। প্রফিট সেফগার্ডেড মানে দুদিকটাই করে রাখা ভালো। মানে হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো, কারণ আমি এমনও অনেকের থেকে শুনেছি যে হয়তো প্রফিটটা ফর আ মান্থ মানে 300% প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, সে ভেবেছে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, বেড়াতে গেছে, ফিরে এসে দেখছে যে 20% প্রফিট হয়ে রয়েছে। হ্যাঁ, মানে প্রচুর কোম্পানি আছে, তাই জন্য দেখো আমি বারবার বলছি যে আপনারা যাই করুন ক্যাপিটালটা যাতে না যায়। মানে আপনারা ভুল করে 1-2 টাকা কামাচ্ছেন, ইটস ভেরি গুড, শিখে যাবেন। কিন্তু যদি বারবার লস করতে থাকেন আপনাদের মোটিভেশন চলে যাবে। রাইট। আমরা মার্কেটে বা ব্যবসা তখনই করি যখন আমরা গেইন করি, দ্যাট মোটিভেটস আস যে আরো ভালো করে শিখি। যদি প্রতিবার লস হতে থাকে, কার মোটিভেশন থাকবে স্টক মার্কেটে ইনভেস্ট করার বা ব্যবসা করার? কোনো একটা শেয়ারে এন্ট্রি কখন করব, এক্সিট কখন করব? দেখো এইবার এই যে ইন্ট্রিনসিক ভ্যালু তুমি দেখে নিলে যে এই কোম্পানিটার ভ্যালুয়েশন হচ্ছে প্রফিটের 20 টাইমস, আমরা ওটাকে বলি পিই, প্রাইস আর্নিং রেশিও। 100 টাকা দাম অ্যান্ড মোটামুটি ধরে রাখো যে আমার আর্নিং পার শেয়ার হচ্ছে 5 টাকা, তার মানে আমার পিই 20, রাইট? তুমি এক্সপেক্ট করলে যে এই কোম্পানিটা 20% হিসেবেই প্রতি বছর গ্রোথ দেবে, তখন তুমি প্রেজেন্ট লেভেলে একটা এন্ট্রি করতে পারো, রাইট? এইবার মানে মনে হতে পারে যে স্টকটা 20p, তো মানে স্টক প্রাইস কুছ ভি হো সকতা है, রাইট? এটা এমন না যে এইভাবেই হবে, রাইট? মানে জমির দাম যেমন এইভাবে বাড়ে বা ব্যাংক ফিক্সড ডিপোজিটের এইভাবে বাড়ে, স্টক মার্কেটে অমনি কিছু নেই।
মানে একটা স্টক তোমার 10 দিনে 3 গুণ হতে পারে, হুম। আবার একটা স্টক তোমার 10 দিনে 60% ডাউনও হতে পারে। হিউম্যান ইমোশন কাজ করে শর্ট টার্মে, রাইট? তো তুমি তোমার হিসাব করে রেখেছো, তুমি ডিসিপ্লিনড ইনভেস্টর, আমি তোমাকে প্রেজিউম করে নিলাম যে আমার মোটামুটি 20 আমি 100 টাকা আমার 20 পিতে কিনছি, কারণ স্টকটা আমার 20% হিসেবে গ্রোথ করবে। সামহাউ স্টকটা হয়তো 20 পি থেকে 40-50 পি হয়ে গেল, রাইট? তো তখন মনে হলো যে এবার ডেঞ্জার জোনে চলে এসছে, মানে তুমি ঠিক আর নিতে পারছো না, যদি তুমি প্রফিট বানাচ্ছ, হোয়াট ইফ দ্য ভ্যালুয়েশন আগেন ক্র্যাশেস ফ্রম 50 to 20, তখন তুমি এক্সিট করতে পারো। আমি বলে রাখি যে এমনি কোনো মানে কি বলে ওটাকে, কোনো নিয়ম কানুন নেই যে এই হতে হবে, এইভাবেই আমার এন্ট্রি, এইভাবেই এক্সিট। 100টা লোকের এন্ট্রি আলাদা, এক্সিট আলাদা। আর স্টক মার্কেটে সবচেয়ে ভালো হচ্ছে কোনো এনিমিটি নেই। আমি 100 টাকায় কিনে 200 বেচতে পারি, তুমি 150 কিনে 200 বেচতে পারো, উই বোথ আর মেকিং প্রফিট। এখানে শত্রুতা তাই হয় না, অল ইনভেস্টার্স আর ফ্রেন্ডস। ফ্যান্টাস্টিক। এবার তুমি আমাকে বলো যে ওই স্মল ক্যাপে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ ওকে ফর দেখো, মিউচুয়াল ফান্ড ম্যানেজার সে তো এক্সপার্টই, অ্যান্ড স্টক মার্কেটে স্মল ক্যাপ মানে প্রায় 8,000 কোটি টাকার ভ্যালুয়েশন মার্কেট ক্যাপ, দ্যাট ইজ কোয়াইট, মানে আমাদের কাছে স্মল ক্যাপ ওটা না, মিউচুয়াল ফান্ডের কাছে ওটা স্মল ক্যাপ, রাইট? কেউ যদি মানে $1 বিলিয়ন কেউ যদি স্মল ক্যাপ বলে, দ্যাট ইজ নট ট্রু। ওকে ওকে ওকে। আচ্ছা, একটা কথা বলা হয় যে অনেকগুলো মানে ভাষা ভাষা কথা আমরা জানি। একটা বলা হয় বাই দ্য ডিপস, আর একটা কথা বলা হয় মার্কেটে যখন ইমোশন অফ ফিয়ার চলছে দেন বাই, মার্কেটে যখন ইমোশন অফ গ্রিড চলছে দেন সেল। এই দুটো কতটা ঠিক অ্যাকর্ডিং টু ইউ? আমি আরো শর্ট করে দিচ্ছি, বাই লো অ্যান্ড সেল হাই। কতটা লোই কিনবো? 10 টাকা থেকে 9 টাকা এলো, দ্যাট ইজ লো। 8-এও তো আসতে পারে, 7-এও আসতে পারে। মানে যখন স্টক মার্কেট মানে আমরা বলি কি যে সিঁড়ি দিয়ে উঠছে আর লিফট দিয়ে নামছে, রাইট? এই ধরনেরই জিনিস হয়। তো এই ধরনের কথা মানে কোর্স বেচার জন্য দারুণ, মানে শেখানোর জন্য, কিন্তু প্র্যাকটিক্যালিটিতে হয় না। মানে যদি আমি প্র্যাকটিক্যাল সেন্সে বলি, দ্যাট ইজ নট পসিবল। কত লোই কিনবো সেটা তো বলে দাও, মানে কতটা উপরে গিয়ে বেচবো। তো তাই জন্যে প্রতিটা জিনিসের বাই দ্য ডিপস, কতটা ডিপস, মানে একটা পুকুরে যদি আমি নামি, যত স্টেজে যাচ্ছি, যত গভীরে যাচ্ছি, তত তো নেমে যাচ্ছি আরো, রাইট? ডিপ আরো হতে চলেছে। স্টক মার্কেটও তাই, একটা কোম্পানি 1000 বা 100 থেকে 0 হতে পারে, আবার 100 থেকে 1000ও হতে পারে, 10,000ও হতে পারে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে মানে মাথা বেশি লাগিয়ে হেল্প হবে না। তো তাই জন্যে শেখার পর একটা ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে স্টক মার্কেটে সেন্সেক্স নিফটিকে দেখার দরকার নেই। আমাদের দেশ 6-7%ই জিডিপি গ্রো করবে। 4 ট্রিলিয়ন এখন আমাদের সাইজ, হয়তো 20 ট্রিলিয়ন হবে, যেটা চাইনার 10-15-20 বছর পর। দেশ কিন্তু গ্রো করছে 6%, কিন্তু তোমার কোম্পানি গ্রো করছে 20%। তো আমি সেন্সেক্স নিফটি কেন দেখবো? আমি ইন্ডিভিজুয়াল কোম্পানি কেন দেখবো না? তো ইন্ডিভিজুয়াল কোম্পানি একটা ইন্ট্রিনসিক ভ্যালু বসিয়ে তুমি তোমার হিসাব মতন বাই দ্য ডিপস মানে সেল দ্য হাই যা ইচ্ছা করো। ও আচ্ছা, মানে কেস টু কেস ভ্যারি করা, সব কিছু কেস টু কেস ভ্যারি করো। আচ্ছা, তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ আগামী দিনে ভারতবর্ষের ধরো অনেকগুলো সেক্টর আছে তো, যেমন ধরো একটা হচ্ছে এনার্জি সেক্টর, হ্যাঁ, যেমন গ্রিন এনার্জি সেক্টর বলছে ইটস ভেরি প্রমিসিং। ডু ইউ থিঙ্ক ইটস আ ভেরি প্রমিসিং সেক্টর? আমার মনে হয় যে অনেকটা খেলা হয়ে গেছে, মানে লাস্ট 3-4 বছরে আমাদের সবচেয়ে বেশি পয়সা দিয়েছে আমাদের এই রিনিউয়েবল এনার্জি কোম্পানিগুলো। ও তাই? মানে কি বলবো, মানে ভালো কোম্পানি, পাতি কোম্পানি, তারা অন অ্যান অ্যাভারেজ লাস্ট 4-5 বছরে 50 থেকে 100 গুণ বেড়েছে। 50% না, 50 গুণ 50x to 100x ইন লাস্ট 4-5 ইয়ার্স। ওয়াও! এরকম কোনো কোম্পানির নাম বলতে পারো যারা 100x বেড়েছে? হ্যাঁ, মনে করো ওয়ারি রিনিউয়েবল বলে একটা কোম্পানি, যেটা হয়তো লাস্ট আমি যদি মানে বোনাস স্প্লিট সব কিছু যদি অ্যাভারেজ নিয়ে নিই, লাস্ট 5-6 বছরে এটা 1000 গুণ বেড়েছে, সবচেয়ে বেশি। কি নাম এটার? ওয়ারি রিনিউয়েবল। ওয়ারি একটা টাইটেল, ওয়ারি রিনিউয়েবল, হ্যাঁ, মানে দোষী গ্রুপের ওয়ারি রিনিউয়েবল। হ্যাঁ, এমনি মনে করো ইনসলেশন বলে একটা কোম্পানির আইপিও এসেছিল 3-4 বছর আগে, সেটা মনে করো 40 না 50-এর আইপিও 70-80-তে লিস্ট হয়েছিল, দ্যাট ওয়েন্ট টু 8-9 হাজার টাকা। কত? 8-9 হাজার টাকা। তা যখন আমরা একে বলি টেল উইন্ডস, তোমার যখন মানে পেছন দিক থেকে যখন হাওয়া বয়, রাইট, তখন ইউ বিকাম আনস্টপেবল। আর তখন প্রফিট গ্রো কি হয় 100%, 200%, 500%। স্টক প্রাইসের কোনো মা বাপ থাকে না, পাগলা টাইপের বেড়ে যায়।
তো লাস্ট 5 বছরে অনেকে এই গ্রিন এনার্জির কোম্পানি নিয়ে হুম। তারা এখন লাইফে গ্রিন লাইটই দেখছে সারাদিন। সারাদিন গ্রিন লাইটই দেখছি, ঠিক। কিন্তু অ্যাকর্ডিং টু ইউ এই এখন আমার মোটামুটি মনে হয় যে খেলাটা হয়ে গেছে, সবার টাইম আসে, রাইট? বুলেটের টাইম এসছে, আমাদের সেরার টাইম এসছে। এইবার অনেক কি হয়, উল্টোটা হয়, খুব যখন কোনো কিছু বেড়ে যায় মানে তখন 5-10 বছর হয়তো বাড়েই না অনেক কিছু, স্টাক করে যায় একদম, ন্যাচারালি। হ্যাঁ, তো তখন বোর করে দেয়। তো এইটা একটা ভালো মেট্রিক্স আছে প্যাটার্ন বোঝানোর জন্য। যখন কোনো কোম্পানির পাবলিক শেয়ার হোল্ডার প্রচন্ডভাবে বেড়ে যায় মানে ওটার খেলা শেষ, রাইট? কনসেনসাস মানেই ফ্লপ, পাবলিক এমনি বেওকুফ। তো তার যদি মনে করো আমার 100টা 1000টা শেয়ার হোল্ডার বিকামস 1 লাখ, মানে আর আমার স্টকটা কাউকে দেয়ারই নেই, পুরো পৃথিবী কিনে নিয়েছে। পুরো পৃথিবী যদি কোনো কিছুতে বুলিশ হয় সেটা অবভিয়াসলি চলবে না। সবাই কখনো কোনো কিছুতে পয়সা বানাতে পারে না, পয়সা বানায় মাইনরিটি। পয়সা তো এই একটা প্যাটার্ন হতে পারে যে যে কোনো কোম্পানিতে যদি পাবলিক শেয়ার হোল্ডাররা ওই বিশালভাবে স্পিডে বাড়ছে, স্টক প্রাইসের চেয়েও স্পিডে বাড়ছে, অ্যাভয়েড দ্যাট স্টক। আচ্ছা, আর একটা বলো যে এখন তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন এআই এর ব্যবহার বাড়ছে, তাহলে আগামী দিনে এআই সেক্টরকে তুমি কতটা প্রমিসিং হিসেবে দেখছো? আমার সবচেয়ে বড় হোল্ডিং এআই কোম্পানি একটা, বলবো না নাম আগে, মানে আই কান্ট স্পিক অ্যাবাউট দ্যাট কোম্পানি কারণ আই এম স্টিল বাইং, রাইট? বাট পাবলিক ডোমেইনে আছে, কেউ যদি খোঁজে আমার নাম দিয়ে পোর্টফোলিওতে চলে আসবে কোম্পানিটা। তো যাই হোক, আমি যদি রাখি তো ভেরি বুলিশ অন এআই। এবার দেখো এআই মানে ব্যাপারটা প্রচণ্ড বেশি ইউজ হচ্ছে, রাইট? এবার এআই এর তোমায় প্রক্সি হিসেবে দেখতে হবে। আমার যদি এআই কে চলতে হয় আমার পাওয়ার লাগবে, রাইট? আমার জল লাগবে, জলই তো স্কিয়ার্স, সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, এআই সব কিছুর জন্য আমার জল দরকার, জলই নেই। তো যারা জল নিয়ে কাজ করছে, রাইট, ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং, জল তো তুমি আর বানাতে পারবে না, রাইট? যা আছে সেটা দিয়ে তোমায় কাজ চালাতে হবে। ইভেন এথানল বানানোর জন্য প্রচুর জল লাগছে, সব কিছুর জন্য জল দরকার। তো যারা জল নিয়ে কাজ করছে, রাইট, ইটিপি প্ল্যান্ট যারা করছে, যারা প্রসেস করছে, দে লুক গুড ফর দ্য নেক্সট 5-10 ইয়ার্স। কারণ যাই হোক আমরা এদেরকে প্রক্সি বলি। এআই এর হয়তো কোনো কোম্পানি নেই কিন্তু প্রক্সি আছে পাওয়ারের জন্য, ট্রান্সফরমার্স, রাইট? বা যারা এই যে জিনিসগুলো দরকার। তো মনে করো ডেটা সেন্টার, রাইট? তোমার যে ডেটা সেটা তুমি রাখবেটা কোথায়? ডেটা সেন্টারে। ঠিক ঠিক। তো ওই ধরনের যারা কোম্পানি সেগুলো ভালো করা উচিত। যেমন মাঝখানে খুব সবাই ইনভেস্ট করছিল ব্যাটারি কোম্পানিজে, সেম জিনিস, ইলেকট্রিক ভেহিকলস, তাদের মনে করো ব্যাটারি চার্জিং, গুড থিং। বাট প্রবলেম কি হয়, যখন কোনো কিছু খুব ফ্রেশ থাকে মার্কেট শেয়ার দখল করার জন্য পুরো পৃথিবী লেগে পড়ে। তো তাই জন্যে মানে পুচকি প্লেয়াররা বেশি কিছু করতে পারে না, সেই মার্কেটটা 5-6 বছর বাড়েই না। অ্যাকচুয়ালি তুমি যে গ্রিন এনার্জির কথা বললে, গ্রিন এনার্জি লাস্ট 15 বছর ধরে একটা রব উঠেছিল, প্লে আউট হলো ভেরি রিসেন্টলি। তো যেটা মনে করো রব ওঠে সেটা হয়তো চলে না, তারপরে তুমি 5-10 বছরের পরে সবাই যখন ভুলে গেছে তখন হালকাভাবে সেটা চলতে থাকে, অ্যান্ড লাস্টে আগুন হয়ে বেরোয় এই গ্রিন এনার্জি কোম্পানিগুলোর মতো। 1 রুপি বিকাম 1200। আর একটা জিনিস বলো, এখন ইদানিং যেটা ভীষণভাবে হচ্ছে, ইন্ডিয়া মোস্টলি আইটি সেক্টরে সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রি। তো লাস্ট কিছুদিন ধরেই এই রবটা কিন্তু উঠে গেছে, লে অফস হচ্ছে অন আ রেগুলার বেসিস, এবং আইটি কোম্পানির সেলস যারা আগে রমরম করে চলতো তাদের অনেকেরই ডিপ করছে মাঝে মধ্যেই, এবং বলা হচ্ছে নাকি আগামী দিনে এই এআই যত বেশি ব্যবহার হবে তত সার্ভিস ইন্ডাস্ট্রির শ্রিঙ্ক করবে আর কি। তো আগামী দিনে আইটির যে কোম্পানি আমাদের এখানকার ধরো লিডিং যে আইটি কোম্পানি, তাদের ফিউচার তুমি কিরকম দেখছো শেয়ারসের পার্সপেক্টিভে, কোম্পানির পার্সপেক্টিভে? ফিউচারই নেই কোনো। যাক আমি ছোট্টভাবে বলি, আমাদের আইটি রেভলিউশন শুরু হয়েছিল মোটামুটি, যদি আমি জনক বলি ইনফোসিসকে, 1994-এর আইপিও, 1993-1994, 55 কোটি ভ্যালুয়েশন, আন্ডার সাবস্ক্রাইব, লোকে নেয়নি। মানে আমি যা টাকা তুলতে চেয়েছিলাম সেই টাকাটা লোকে দেয়নি। যে আমাদের মার্চেন্ট ব্যাংকার যে নিয়ে এসেছিল, ইনভেস্টমেন্ট ব্যাংকার, মার্চেন্ট ব্যাংকার, যাই হোক ইনাম, তারা নিজেরাই সাবস্ক্রাইব করেছিল দায়ে পড়ে। তারপরে আইটি বুমটা আসে, ইনফোসিসের 55 কোটি মার্কেট ক্যাপ বিকামস 58,000 crores ইন দ্য নেক্সট 6 years। 1 টাকা বিকামস 1050 টাকা, রাইট? মানে ফেমাস টেকনোলজি এ টু জেড সব কিছু বিশালভাবে বাড়ে। নর্মটা কি? আউটসোর্সিং, প্লেন আরবিট্রাজ। আইটি সার্ভিসেস মানে হচ্ছে ইনফোসিস টেকনোলজিতে কোনো টেকনোলজি নেই। আই এম প্রিটি শিওর যে তোমার এই পডকাস্ট অনেক সোকল্ড আমাদের টেকনোলজি কোম্পানির যারা কাজ করে তারা দেখবে, সরি টু সে, ইনফোসিস টেকনোলজিতে দের ইজ নো টেকনোলজি। টিসিএসে টেকনোলজি কিছু নেই, উইপ্রো টেকনোলজিস, উইপ্রো কিছু নেই। পুরোটা সার্ভিসেস আমেরিকা থেকে যেটা 100 টাকায় করা হতো সেটা আমরা 20-30 টাকায় করে দিতাম। তো পাতি ভাষায় লেবার আরবিট্রাজ, তুমি যত লোক নেবে তোমার তত গ্রোথ বাড়বে।
কাট কপি পেস্ট টু 2025 এআই বাড়ছে, পুরোটাই প্রোডাক্টের যুগ, রাইট? সাবস্ক্রিপশন, সাস, সাবস্ক্রিপশন অ্যাজ আ সার্ভিস আমাদের নেই। ইনফ্যাক্ট আমাদের কি গালি চলে আসে জিনিসগুলো, ইনফোসিস 18,000 কোটি টাকার কোনো প্রোডাক্টে না ইনভেস্ট করে নিজের শেয়ার নিজে কিনে নিচ্ছে, মানে ওয়েস্ট করছে টাকাটা। তুমি 18,000 কোটি টাকা পুকুরে ফেলে দিচ্ছ, এমনি ধরনের ব্যাপার। তুমি একটা প্রোডাক্ট কোম্পানি কিনতে পারতে। তো ইন্ডিয়া ইজ নট নোন ফর ইটস প্রোডাক্ট। সরি টু সে আমাদের কোনো প্রোডাক্ট কোম্পানি নেই। হ্যাঁ, কিছু লোক ট্যালি ফ্যালি ইউজ করে বলতে পারে, আরও 2-3টে সফটওয়্যার আছে, বাট গ্লোবালি যে কোম্পানিগুলো এসেছে অল আর প্রোডাক্ট কোম্পানিজ, রাইট? ওরাকেল, মানে মনে করো ল্যারি এলিসনের 83-84 এজ, এই রিসেন্টলি রিচেস্ট হয়েছিল, পুরোটা প্রোডাক্ট। অ্যান্ড এরা বানিয়েছে ওরাকেলের ডেটাবেস এমনি, তুমি যদি একবার ঢোকো ইউ ক্যান নেভার গেট আউট। এই ধরনের ব্যবসা, তুমি ঢুকলে একটা সাবস্ক্রিপশন পে করলে, 2-3 বছর পরে রিনিউয়াল এলো, তখন আরও বেশি চার্জ দিলে, আরও 3 বছর পরে রিনিউয়াল, মানে একটা ক্লায়েন্টকে তুমি 5-6 বার করে ঘোরাচ্ছ, নো এক্সিট, রাইট? আর আমাদের কি, কারণ পুরো ইকোসিস্টেমটাকে এমন তোমার ডিপেন্ডেবল বেরোতেই পারবে না, এমন ভাবে এমবেডেড। আর তুমি আমাদের ইনফোসিস, উইপ্রো, সকল টিসিএস, তুমি একটা প্রজেক্ট নিচ্ছ, 5,000 লোক নিচ্ছ, করে দিচ্ছ, রিপিটেবিলিটি কিন্তু নেই। এখন পুরো এই আমাদের আইটি সার্ভিসেস ইকোসিস্টেমটাই চলছে রিনিউয়ালে, এএমসিতে। ব্যাংক ফ্যাঙ্কের রেগুলেশন খুব হাই, এলআইসির রেগুলেশন খুব হাই, এইসব জিনিসগুলো এইভাবেই হয়তো চলবে, কিন্তু ওয়্যার ইজ দ্য ইনোভেশন? তো আই ডোন্ট সি এনি ফিউচার ফর আওয়ার সার্ভিসেস কোম্পানিজ। এদের টাইম শেষ, এদের যারা কাজ করছে দে শুড হ্যাভ স্লিপলেস নাইটস নাও। আমি স্পষ্ট বক্তা, স্পষ্টভাবে বলতে ভালোবাসি। তাহলে ধরো আগামী দিনে তুমি একটা বললে ডেফিনেটলি এআই কোম্পানিজ, ইউ আর বুলিশ অ্যাবাউট দ্যাট। হোয়াট অ্যাবাউট আদার সেক্টরস, মানে আর কোন কোন সেক্টর ইউ থিঙ্ক ইজ গোইং টু? কমন সেন্স, তুমি আনসার দেবে, তুমি তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছ, সবচেয়ে বেশি জিনিস কি দেখছো বা আগামী 5-10 বছরে দেখতে পাচ্ছ? আমি তো বলতে পারি পেট ফুড। পেট ফুড, কুকুরের, আমাদের কুকুরের যে সংখ্যা, আমরা ইউএসকে কাট কপি পেস্ট ফলো করি। আমাদের পপুলেশন 140 কোটি, ইউএসের পপুলেশন 33 কোটি, ইউএসএতে বাচ্চা আছে 8 কোটি, ইউএসতে কুকুর আছে 8.5 কোটি। একটা বাচ্চা সে কুকুর আছে। আমাদের আজকালকার দিনে, রাইট, আমাদের ফ্যামিলি নিউক্লিয়ার হোক, আলাদা হোক, আইডেল হোক, যাই হোক, একাকিত্ব বাড়ছে। উই আর অ্যাডপ্টিং পেটস। আমরা ইউএসকে ফলো করি, আমাদের ইন্ডিয়ান পেট ফুড মার্কেট সাইজ ইজ ভেরি টাইনি। ইউএসএ মনে করো 80 বিলিয়ন, 100 বিলিয়ন, আমাদের কেউ 6,000 কোটি বলে, কেউ 8,000 কোটি বলে। আচ্ছা, আমার নিজের একটা পেট ফুড কোম্পানি আছে, মানে আমি প্রমোটার অফ আ পেট ফুড কোম্পানি, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট পেটস। হয়তো আইপিও আনবো 3-4 বছর পরে। তো যাই হোক, তো যারা পেট ফুডে কাজ করছে দে উড ডু গুড। কমন সেন্স যে নেক্সট 10 বছরে, আগেই আমি বেসিকে চলে এলাম, স্টক মার্কেট কিন্তু ইটস অল অ্যাবাউট রেজোনেশন। প্রথমে যে বলেছিলাম 25% কম্পাউন্ডিং ফর 10 বছর, পেট ফুড উইল বি আ 25% কম্পাউন্ডার ফর নেক্সট 10 বছর। কেউ যদি পেট ফুড কোম্পানি থাকে তার স্টক প্রাইসও 10 গুণ হয়ে যাবে 10 বছর মিনিমাম। ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। সাম মোর। প্যাটার্ন, পুরোটা প্যাটার্ন দেখো। মানে আমি এমন কিছু বলতে চাই না যেটা লজিক্যালি আমি প্রুফ করতে পারবো না। আমি বলবো, তারপরে সামনে এসে দেখাবো যে আমি বলেছিলাম, অ্যান্ড ইউ উড ফিল যে তোমার মতে, তোমার তো স্টক মার্কেটে অতটা ইনভলভমেন্ট নেই, বাট তুমি রিলেট তো করতে পারছো যে দিস ইজ ডুয়েবল, রাইট? লজিক্যালি আই এম কারেক্ট। লজিক্যালি ডুয়েবল, এবং তোমার সামনে বলতে লজ্জা করছে, কিন্তু আমারও একটা ছোট ইনভেস্টমেন্ট আছে শেয়ার মার্কেটে। এবার আজকে শোনার পর থেকে আমার পুরো ভিশনটা তুমি চেঞ্জ করে দিলে। কারণ ধরো আমরা যে প্রসেসে, আমাদের তো সেই অর্থে শেখার কোনো উপায় নেই, এবং প্র্যাকটিক্যালি যেভাবে শেখার কথা তুমি বলছো সেভাবে আমরা কেউ শিখিইনি। মানে আমার মনে হয় বেশিরভাগ ছেলেপুলেরাই আজকে, ডু ইউ হ্যাভ আ ইউটিউব চ্যানেল অন শেয়ার মার্কেট? You should do one with me. Let's start doing it. We'll share only practical knowledge. কারণ আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখে বেসিক্যালি স্টক মার্কেটে ইন্টারেস্টেড হয়েছিলাম। দেখো, সব ভালো শোর, বাট আমার কথা হচ্ছে, মানে আমি অ্যাজ আ পার্সন পয়সার দিকে কোনোদিন যাইনি। 10-12-15 বছর ভালো করে ব্যাপারটাকে শিখেছি। তারপরে এবার মনে করো আমাদের একখানা, মানে কেউ ডাক্তার হচ্ছে, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে, কেউ গ্র্যাজুয়েট হচ্ছে, 3-5 বছর তো দিতে হয়। স্টক মার্কেটে লোকে কেন দেবে না? না, স্টক মার্কেট দেওয়া শুধু নয়, সেটার সঙ্গে তোমার ডেফিনেটলি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাকুইপমেন্ট সম্পূর্ণ আলাদা রকম। আমি বহু মানুষকে দেখেছি যারা এরকম, আমি কাশীপুরে থাকি, নর্থ কলকাতা, এরকম বেশ কিছু মানুষ যারা প্রত্যেকদিন মার্কেট খোলার সময় থেকে মেশিনের সামনে বসতো, মার্কেট বন্ধ হওয়া অবধি মেশিনের সামনে বসে থাকতো, 5 বছর, 7 বছর, 10 বছর। প্রত্যেকের কাছ থেকে আমি একটা কথাই শুনেছি, দে হ্যাভ লস্ট দেয়ার মানি।
there is no process, there is no discipline, there is no temperament. এবং তার একটা মেজর রিজন যেটা তুমি বললে, ট্রেড করতো বেসিক্যালি, মানে সকালে কিনে বিকেলের মধ্যে বেচে একটা টাকা তুলে নেওয়ার চেষ্টা। আমাদের জুয়া খেলে তো যুধিষ্ঠিরের ওই অবস্থা হয়ে গেছিল, মানে আমরা তো অ্যাভারেজ মর্টালস। আচ্ছা, আমাকে একেবারে শেষ জায়গা, হুম। সেটা দিয়েই আমি আজকের এই এপিসোডটা শেষ করব। Sure. সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট নিয়ে তুমি কি বলবে? এখন রিয়েল এস্টেটে ইটিএফ আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস বেসিক্যালি, হুম। কিছু রিয়েল এস্টেট কোম্পানিও আছে। এবার মানে আগেন সরি টু সে যে রিয়েল এস্টেটে বড় বেশি ক্যাশ ডিলিংস হয়, মানে বুকস অফ অ্যাকাউন্টসে পৌঁছায় না। তো রিয়েল এস্টেট এ যদি কেউ বুলিশ হয় আর রিয়েল এস্টেটে যদি কেউ মানে শেয়ার কিনতে যায়, তো 2-3খানায় কোম্পানি আছে যারা মোটামুটি কমপ্লায়েন্ট, কর্পোরেট গভর্নেন্স আছে, ক্যাশে অতটা ডিল করে না। বাট যদি কেউ রিয়েল এস্টেটে বুলিশ হয়, খুব ইজি রিসার্চ করা। তুমি যদি কোনো কোম্পানিতে রিয়েল এস্টেটের বুলিশ হও, কমন সেন্স কি বলে কি করা উচিত? সেই কোম্পানির কোন প্রজেক্ট দেখতে পাচ্ছ, একটা ফোন লাগাও যে দাদা আমি আপনার কোম্পানির প্রজেক্ট কিনতে চাই। এবার ও বলে দিলে এতটা রেট, তুমি বললে যে আচ্ছা 15-20% কি ক্যাশ দিতে পারি? যদি বলে হ্যাঁ, ভুলে যাও স্টকটাকে। 1 সেকেন্ডে রিসার্চ রেডি। কমন সেন্স। কিন্তু তবু কি একটা ওই বলে না, ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম রিয়েল বাস্কেট। এস্টেট ইজ গুড। আমার মনে হয় যে ইটিএফ বা আমাদের মানে মিউচুয়াল ফান্ডস 100% অনেক আছে রিয়েল এস্টেট ফোকাসড এন্ড অল। মানে রিয়েল এস্টেটকে ডাইরেক্ট কেনাচ্ছে, তুমি বলছো তোমার যদি সময় না থাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট হ্যাঁ, করো। মানে রিয়েল এস্টেট ইজ আ মার্কি ওয়ার্ল্ড, মানে সবার জন্য নয়, বুঝতে হবে যে আমার জন্য কি রাইট। মানে এটা যেমন মাছ গাছ তো উঠতে পারবে না গাছে, মানে তোমার যে কম্পিটেন্স, তোমার যে এক্সপার্টাইজ, মানে মানুষের নিজেকে চেনাটা সবচেয়ে আগে দরকার ইভেন স্টক মার্কেটের ক্ষেত্রে। তাহলে তার রিটার্নটা অনেক বেশি কমেন্সুরেট হবে তার এক্সপেকটেশন। যারা ধরো চাকরি করে তারা এসআইপি করবে, তার মাইনে ধরো 10,000 টাকা, 1000 টাকা লাগুক, 500 টাকা লাগুক, স্টার্ট করুক, পাওয়ার অফ কম্পাউন্ডিং বাকিটা বুঝে নেবে। আচ্ছা, এবার এসআইপি সে মানে এসআইপি করতে বলছো তুমি? একদম শিখে নিক ব্যাপারটা, পয়সা তো তার বাড়বে, সেও ইমপ্রুভ করবে, কিন্তু সে কিন্তু ঢুকে গেল মার্কেটে, তার একটা অ্যাসেট ক্লাস তৈরি হলো। আই এম সরি টু সে স্টক মার্কেটকে ইন্ডিয়ায় এখনো অ্যাসেট ক্লাস হিসেবে দরজাটা দেওয়া হয়নি। ইটস স্টিল নট কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাসেট, বাট ইটস দ্য বেস্ট মোস্ট প্রফিটেবল লিউক্রেটিভ অ্যাসেট। এসআইপি করা 100%। তাহলে কাল থেকে এসআইপি শুরু করো। যারা ইয়াং আমাদের বয়সী তারা তো অলরেডি বোধহয় করছো, আরো বেশি করে করো। আমার মনে হয় আজকের এপিসোডটা, আমি জানি না আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে, আমার তো লাগবে ফর শিওর, কারণ আমি আজকেই বাড়ি ফিরে গিয়ে আমার ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে বসবো। তারপর ও যা যা বললো সেই স্যারের কোচিং ক্লাসে প্রথম ক্লাসটা নিয়ে আমি মাথা ঘামাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর অনেক বেশি বেশি করে চায়গ্রাম থেকে চা কিনুন, কারণ ও তখনই আমার কাছে দ্বিতীয়বার আসবে বলেছে যদি আমি ওর কোনো কাজে লাগি, কারণ ওই শুধু আমার কাজে লাগবে এটা তো হতে পারে না। তবে আমার মাথায় এই ভাবনাটা এলো, অরুণের সঙ্গে যদি সত্যি সত্যি একটা ইউটিউব চ্যানেল করা যায় স্পেসিফিক্যালি অন ইনভেস্টমেন্ট, সেটা হলে কেমন লাগে আমাকে একটু লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকুন, অনেক টাকা কামান। গুড নাইট।